নমস্কার, গল্পের দর্পণে আপনাদের স্বাগত। গোলাপের কাঁটার দ্বিতীয় পর্ব আজ। প্রথম পর্বে কি হয়েছিল তা একটু রিক্যাপ করে নিই, শুনে নিন। কয়েকদিন ধরে খবরের কাগজে একটা খবর আকর্ষিত করে রেখেছে। দিল্লির মুরারি শহরে এক পরিবারের 11 জন সদস্যের একসাথে আত্মহত্যার ঘটনা, যেখানে 15 বছরের নাবালক বা কিশোর থেকে 80 বছরের বৃদ্ধাও রয়েছে। আজ পুলিশি তদন্তের রিপোর্টের ভিত্তিতে জানা গেল যে এই 11 জনের মধ্যে একজন, যে বাড়ির ছোট ছেলে, তার ওপর তার বাবা ভর করত ও সে যা যা বলতো সবাই তাই পালন করেছে। তাতে তাদের অবনতি হয়েছে তা নয়, বরং আর্থিক উন্নতি হয়েছে। আমার নাম সুপ্রিয়। লোকে সবাই সুটা কেটে প্রিয় প্রিয় করে ডাকে। আমার অফিস টেন্ডার নিয়েছে, তাই আমায় যেখানে পাঠায় সেখানেই যেতে হয়। কাজকে ভালোবাসি, কাজ নিয়েই থাকি। আজ যোধপুর এক্সপ্রেসে চলেছি রাজস্থান। জয়পুর থেকে যাব পুষ্কর, সেখানে একটা ছোট গ্রাম, নাম সুধাবাই। তবে জয়পুর পৌঁছে 4 দিন পর পুষ্করের দিকে যাব। তাই ইচ্ছা আছে শুক্রবার রিটায়ারিং রুমে রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের ভলভো বাসে করে দিল্লি যাব। সেখানে ওই খুনে বাড়িটা দেখার বড় স্বাদ। হ্যাঁ, তন্ত্রগুরুর দীক্ষা নিয়ে বেশ কিছুদিন সাধনা করে অল্প অল্প তন্ত্রবিদ্যা রপ্ত করেছি। তাই সাধনা চর্চা মাঝে মাঝে যে হয় না তা নয়। সে কারণে আত্মার জন্য, বিশেষত প্রেতাত্মাদের জন্য, তাদের যন্ত্রণা থেকে মুক্তির জন্য আমার ভেতর কেমন যেন আকুলি বিকুলি করে। হঠাৎ রাতে একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। ধর্মর করে বিছানা ছেড়ে উঠে বসে দেখি কোথায় কি, সারা ঘর ফাঁকা। উঠে বাথরুমে গিয়ে টয়লেট করে এসে জল খেয়ে বিছানার দিকে যেতে যাব, ব্যাস আমার হাত সরছে না, পা নড়ছে না, মাথা যেন বনবন করে ঘুরছে। বুকের ভেতরে হৃৎপিণ্ডের আওয়াজ যেন আমি শুনতে পাচ্ছি। সারা গায়ে ভয় কাঁটা দিয়ে উঠেছে। বিস্ফারিত চোখে সামনে তাকিয়ে দেখি বিছানার ওপর সিলিং থেকে 10টা দেহ ঝুলছে, আর সবাই ঝুলতে ঝুলতে আমার দিকে তাকিয়ে হাসছে। আমার গলা শুকিয়ে এলো, শ্বাস জোরে জোরে পড়তে লাগলো। বিছানার পাশের চেয়ারে যে লোকটা বসে আছে তাকে আমি চিনি। এর ছবি আমি ইন্টারনেটে দেখেছি। ইনফ্যাক্ট এদের সবাইকে আমি চিনি, গুগলে সার্চ করে দেখেছি। চেয়ারে সুজিত বসে আছে, আমার দিকে তাকিয়ে বলছে, পাখি পড়ার মতো বাকি 10 জন একসঙ্গে বলে উঠল, কাঁপা কাঁপা গলায় আমি বললাম, তোমাদের মুক্তির জন্য যদি সাহায্য করতে পারতাম তবে ভালো লাগতো। তাই আর কি তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। সুজিত বলতে লাগলো, আমরা বটের ঝুড়ি, আমরা বটের সাথে যুক্ত, বটের আদেশ মেনে কাজ করি, আমরা সবাই মুক্ত। আমি মনে একটু সাহস সঞ্চয় করে বললাম, তাহলে উমেশ ও সৃজিতা তারাও তো একই বটের ঝুড়ি, তাহলে তারা আলাদা হলো কি করে? সুজিতের লাল জ্বলন্ত চোখ আমার দিকে এগিয়ে এলো, তারপর প্রচন্ড জোরে হাসতে আরম্ভ করলো। এর কিছুক্ষণ পরেই আমি জ্ঞান হারাই। গল্পের দর্পণ
এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। শুনলেন তো? এখনো কি পুরোটা শোনেননি? প্রথম পর্বের পুরোটা না শুনলে কিন্তু দ্বিতীয় পর্বটা কিচ্ছু বুঝতে পারবেন না। তাই পুরোটা শোনা প্রয়োজন আছে। এই পুরোটা শুনলে তবে পরেরগুলো আপনি রিকল করতে পারবেন। তাহলে আজ আমরা গোলাপের কাঁটার দ্বিতীয় পর্বে এসে উপস্থিত হয়েছি। গল্পের দর্পণ নতুন সময়ে, নতুন দিনে। তাই এই গোলাপে কাঁটার পরবর্তী পর্যায়ে কি হবে? সুপ্রিয় কি পাবে সুমনাকে তার স্ত্রী হিসেবে? কিরে বাবু, এতদিন কোনো ফোন নেই কেন? কি হয়েছে তোর? কিছু না, একজন বিধবা তোমার ছেলের মনের ভেতর ঢোকার চেষ্টা করছে। আচ্ছা, তাকে ঢুকতে দেওয়া কি উচিত হবে? কেন হবে না? তাছাড়া তুই সংসারী হলে আমার থেকে আনন্দ আর কে বেশি পাবে বল? আজ একটা কথা বলছি, কেন জানো বাবা, আমার মেয়েটাকে অনেকদিন পর একটু হাসতে দেখছি। ওই এক কোণে একঘেয়ে বই মুখে দিয়ে বসে থাকতে দেখিনি। দুদিন ও আমার খোঁজও নিচ্ছে। খাবার বেড়ে দিতে দিতে সুমনা বলল, বাবা, আসলে আমার মনের ভেতর যে রোগটা ছিল তা তো সুপ্রিয়বাবুই বার করে দিয়েছেন। তা না হলে এই হেসে কথা বলা তো বোধহয় ভুলেই গেছিলাম। একটা সেলফি নেওয়া যাবে? দুজনে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুললাম। একটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর গাড়ির হর্ন। ফোনটা বেজে উঠল। এই তো মা। মা বললেন, হ্যাঁ রে বাবু, মেয়েটাকে দেখলাম, বেশ ভালো। কিন্তু বাবাই, তোদের ছবির পেছনে ওই একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওটা কে রে? ওর ভাই? কোন ছবিতে মা? জিজ্ঞাসা করলাম। মা বললেন, হ্যাঁ হ্যাঁ, ওই 3 নম্বর ছবিতে। আচ্ছা দাঁড়াও তো, আমি দেখছি, দাঁড়াও দেখে বলছি। আমি মাকে পাঠানো 3টে ছবি দেখলাম। দ্বিতীয় ছবিতে চোখ পড়ল। কি রে, দেখতে পেলি? কই, কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। আরে ওই দেখ না, ওই যে ছবিটা আরে করে তুলেছিস, দুজনের মাঝখানে পেছনে একটু দূরে, একটু জুম করে দেখ। মায়ের কথা শুনে ছবি জুম করতে আমার বুকের ভেতরটা শুকিয়ে গেল। গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। কে ও? ওকে মনে হচ্ছে যেন আমি চিনি, কিন্তু কি করে ও এখানে? আমার মোবাইলে দেখা লোকটা সুমনার বর সুকান্ত। এটা কিন্তু গল্প নয়, এর পিছনে রয়েছে অনেক সত্যি ঘটনা। তাই সত্যি ঘটনাগুলোকে একটু যদি আমরা অনুসন্ধান করি, তাহলেই কিন্তু সহজে বুঝতে পারবো আমরা কি বিষয়ে, কোথাকার বিষয়কে কোথায় নিয়ে এসে আপনাদের সামনে উপহার দিচ্ছি। আসুন শুনিনি। মায়ায় আবদ্ধ জীব এ সম্পর্কে আমরা জানি, কিন্তু প্রেতাত্মাও যে মায়ার নিগড়ে বদ্ধ এবং সে আত্মা হয়ে বা ভূত হয়ে সে তার প্রেমিকাকে ছেড়ে যেতে পারছে না, তাকে পাহারা দিয়ে রেখেছে। তাহলে এই ত্রিকোণ প্রেমের মাঝখানে গল্পর মোড় এবার কোন দিকে ঘুরছে তা জানতে গোলাপের কাঁটার দ্বিতীয় এবং শেষ পর্বে আজ আমরা দেখি সুপ্রিয়র পরবর্তী গতি কি। সে কি? ও কি করে এখানে?
ছবিটা নিয়ে সুমনাকে পাঠাতে গিয়ে হাতটা আটকালাম। না 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 না, এখন নয়, আগে গুরুদেব কি বলেন সেটা জানতে হবে। মা ফোনে হ্যালো হ্যালো করে যাচ্ছেন। হ্যালো, হ্যালো, হ্যালো। মাকে বললাম, মা আমি আমি এখন ফোনটা রাখছি, আমি একটু পরে ফোন করছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কেন, কি হলো বাবাই? সব সব ঠিক আছে তো? সব ঠিক নেই মা, সব ঠিক নেই, মনটা খারাপ লাগছে। কেন, কি হয়েছে? ওই ছেলেটা কে? ওর বর। বাবাই, এই সম্পর্কে আর এগিয়েও না, গুরুদেবের সাথে আগে পরামর্শ করো। আমি রাখছি, আমি আরেকটু পরে ফোন করব। হাত পা চলছে না, চোখ জলে ভরে এলো। এ কোন মায়া শক্তির আলিঙ্গন আজ আমার অন্দর বাহির সব ভেঙে ছুঁড়ে ছাড়খাড় করে দিচ্ছে। সহ্য হচ্ছে না আর। গুরুদেবকে ফোন করলাম। ফোন 4 বার রিং হওয়ার পর ফোন ধরলেন। বললেন, দেখো বাবা, মেয়েটির পিছনে কালো ছায়া তার স্বামী। তার থেকে সে মুক্তি পাবে তখনই যখন তুমি তাকে সাহায্য করবে। এই সাহায্য মন্ত্র দিয়ে নয়। কিন্তু কিন্তু কি বাবা? এই বলতে তিনি বললেন, তোমার সামনে বড় বিপদ, অনেক কঠিন পরিস্থিতি। তুমি কোথাও সাহসিকতার পরিচয় দিও না। আমার পক্ষে সব জায়গায় উপস্থিত হয়ে তোমায় উদ্ধার করা সম্ভব নয় বাবা। যতটা সম্ভব নিজেকে আগলে রাখার চেষ্টা করো। যে যা ভুগতে এসেছে তা তাকে ভুগতেই হবে। ভোগান্তি খর্ব করলে তা মনে রেখো, তোমার ভোগান্তির সঙ্গে জুড়ে যাবে, বুঝলে? এই বলে তিনি ফোন কেটে দিলেন। প্রণামটুকুও জানাতে পারলাম না। মনে মনে ভাবলাম, তাহলে কি গুরুদেব এই মুহূর্তে কোনো বিষয় ভাবতে বারণ করছেন? মা ফোন করলেন। বললেন, হ্যাঁ রে বাবাই, কি বললেন গুরুদেব? মা সব শুনে বললেন, তুই আমার চিন্তা বাড়িয়ে দিলি রে বাবাই। দেখি এ মাসের মধ্যে একবার তার আশ্রমে যাব। মা, আমার ভোগান্তি আমাকেই ভুগতে হবে। আমি তা গুরুদেবের উপর অর্পণ করতে চাই না। আর আমার এখন আর কথা বলতে ভালো লাগছে না। আমি পরে ফোন করব। মন মানসিকতা সব কেমন খিঁচড়ে গেল। অফিসে গিয়ে রিপোর্টিং করে বাড়ি ফিরে এলাম। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র যা যা সেখানে রাখার রেখে ঘরটা একটু গুছিয়ে নিলাম। জয়পুর থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, তা আর হলো না। আজ বিকেলে মার্কেটে বেরিয়ে কেনাকাটা করে নেব। তাছাড়া এখনো রান্নার লোক নেই ঠিকই ঝি। ফলে সব কাজ করে রাস্তার সামনে রেস্টুরেন্টে খেতে গেলাম। দুপুর 2টো বাজে, পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। রেস্টুরেন্ট তথা হোটেলওয়ালা বেশ ভালো, খাবারও বেশ সুস্বাদু। সেই হোটেলওয়ালা হঠাৎ বিল মেটানোর সময় জিজ্ঞাসা করল, কোন হোটেল? হোটেল না, মানে আমি ট্যুরিস্ট নই, সরকারি কর্মী। এখানে বাড়ি ভাড়া নিয়ে আছি। শুনে বেশ হাসি খুশি হয়ে বলল, ক্ষমা গনি সাহেব, আপনাকে তবে এখন কিনে খেতে হবে। রান্না আর কে করে দেবে বলো? সে বলল, দেখুন, আমার নাম সুবেদার অর্জুন সিং আছে। আপনি যদি চান তবে আমি আপনাকে আমার রেস্টুরেন্টে ওখান থেকেই ওই চা পানি থেকে শুরু করে রাতের খাওয়া পর্যন্ত সব ব্যবস্থা করে দেব। কি? ও আচ্ছা, বেশ। তা কত পড়বে? বেশি নেব না বাবু, সব মিলিয়ে ওই প্রতিদিন 400 টাকা করে দেবেন। এরপর দরাদরি করে 320 টাকায় রাজি হলো। যাক, চুলা চৌকির কাছ থেকে রেহাই তো পাওয়া গেল। খাওয়া দাওয়া সব বাড়িতেই সরবরাহ করবে, তাই আর চিন্তা নেই। খেয়ে এসে বিছানায় শুয়ে টানা ঘুম। ক্লান্ত শরীর ও মন চায় একটু আশ্রয় তথা বিশ্রাম। ঘুম ধরতে তাই বেশি সময় নিল না। দরজায় দুমদুম শব্দে ঘুম ভাঙল।
হতভম্ব হয়ে পড়েছি, ভুলেই গেছি কোথায় আছি। এমন পরিস্থিতির মধ্যে পড়ে হাতড়াতে হাতড়াতে ঘরে সুইচ বোর্ডটার কথা মনে পড়ল, কারণ ঘরের নিকষ অন্ধকারের মধ্যে শুয়ে পড়ে আছি। আলো জ্বালতে দরজায় দুম দুম করে শব্দ হলো। দরজা খুলতে দেখি অর্জুন সিং ও বাড়িওয়ালা কেমন যেন অদ্ভুত দৃষ্টি নিয়ে মুখের দিকে তাকিয়ে আছে। বললাম, কি হয়েছে? অর্জুন সিং বলল, আরে আপনার কি হয়েছে? আমি ভাবলাম বোধহয় খারাপ কিছু হয়ে গেল নাকি। বাড়িওয়ালা হুকুম সিং বলে, দূর, বাজে কথা। দেখছো না ঘুমিয়ে গেছে? কাল থেকে ঘুম নেই, চোখে এখনো ঘুম রয়েছে। খামোখা খামোখা? খামোখা বাড়ি থেকে ডেকে আনলে। দেখো দেখো কোথায় মেহমান, দেখার দায়িত্ব তোমার নয়। আমার মেহমান? তাহলে তোমার কি? আমার সামনে দুজনকে ঝগড়া করতে দেখে বললাম, আমার দোষ, প্লিজ আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আই এম রিয়েলি সরি ফর অল দ্যাট। মেনশন নট, গো অ্যান্ড টেক রেস্ট। এই বলে সে বাইক চালিয়ে চলে গেল। হ্যাঁ, এই বাড়িতে আমি একা। বাড়িওয়ালার আলাদা বাড়ি আছে, সেখানে সে তার পরিবার নিয়ে বাস করে। অর্জুনের থেকে খাবার নিয়ে নিলে সেও রাম রাম বলে চম্পট দিল। এক কাপ চা হলে ভালো হয়। অর্জুনের ফোন নাম্বারটা নেওয়া ছিল। ফোন করতে 10 মিনিট পর চা এসে গেল। চায়ের ফ্লাস্কটা নিয়ে ছাদে উঠে গেলাম, চারপাশটা ভালো করে দেখব বলে। মেন রোড থেকে একটু ভেতরেই আমার আস্তানা। ছাদে উঠতেই মন ভরে গেল সুমধুর গোলাপের সুবাসে। বুক ভরে শ্বাস নিলাম। চায়ে চুমুক দিতে দিতে দেখলাম আমার এই বর্তমান আস্তানার সামনে রাস্তা, 150 মিটার দূরে একটা ঘর, তারপর গ্রাম ও অর্জুনের রেস্টুরেন্ট, বাড়ির পেছনে গোলাপের বিশাল বাগান, আরেকদিকে অর্থাৎ বাড়ির বাঁ দিকে একটা বড় বটগাছ, আর ডান দিকে একটা ক্ষেত্র, সেখানে গরু চড়ানো থেকে ঘুঁটের পাহাড়, আর বেশ নোংরা। যাই হোক, গোলাপের বাগান দেখতে দেখতে মন ভরে গেল। এখন ঘড়িতে 9টা বাজে। একটা টিভি নিতে হবে, নচেত রাতটা বেগার লাগবে। এখন ওটিটি চ্যানেলগুলোতে বসে সিরিয়াল দেখা বা সিনেমা দেখা ছাড়া আর কি বা করার আছে? না, নিচে গিয়ে শুয়ে পড়াই ঠিক মনে করলাম। চায়ের ফ্লাস্ক ও কাপ কাল নিয়ে যাবে নিশ্চয়ই। চায়ের ফ্লাস্ক ও কাপ ধুয়ে রাখলাম। খাবারের কেরিয়ার খুলতে চক্ষু চড়ক গাছ। ভালো করে ঘি জবজবে করে মাখানো 4টে রুটি, 1 বাটি ভাত, 1 বাটি ডাল, 1 বাটি সবজি, 1 বাটি পনির, আচার, লঙ্কা ও পেঁয়াজ। গরমের জন্য এখানকার লোকে পেঁয়াজ খুব খায়। এত খেলে কিছুদিনের মধ্যে ফুটবল হয়ে যাব, তার সঙ্গে রোগের ডিপো। যাই হোক, 2টো রুটি, ডাল ও সবজি খেয়ে শুয়ে পড়লাম। কাল অনেক কাজ। কি কি কাজ আর কোথায় কোথায় যেতে হবে সেই সম্পর্কে অফিসের সিনিয়রদের সঙ্গে কথা বলতে হবে। মনে পড়ল সুমনাকে একটা ফোন করার কথা, কিন্তু সঙ্গে সঙ্গে ছবির কথা মনে পড়ল। মনে পড়তেই ফোন বেজে উঠল। স্ক্রিনে সুমনার নাম। সে কি, এ কিরকম টেলিপ্যাথি? শয়তানের নাম নিতেই শয়তান হাজির। ফোনটা ধরে বললাম, বলো। কখন পৌঁছলে? বললাম যা যা হয়েছে, এমনকি ঘরের বিবরণও দিলাম। সব শুনে বলল, বেশ, ভালো থেকো, রাখো, পারলে কাল কথা হবে, কেমন? বলে ফোন কেটে দিলাম। কেন জানি না কথা বলতে ভালো লাগছে না। মাকে ফোন করলাম, বললাম, মা, মনটা ভালো লাগছে না। দেখ বাবাই, মন ভালো না লাগার কারণ আছে। কারণকে বেশি গুরুত্ব দিস না, তাহলে এই জায়গাতেই পড়ে থাকবি। নিজেকে অত বেশি ওভারলোড করে ফেলিস না বাবাই। তুই তো এমন ছিলিস না। সত্যি মা, আমি না নিজেকে চিনতে পারছি না। সব ঠিক হয়ে যাবে। এখন সব গুরুদেবের পায়ে ঠেলে দিয়ে তাকে প্রণাম করে শুয়ে পড়ো। তোকে আমার বোঝানোর কিছু নেই বাবাই। নিজেকে দুর্বল করে ফেললে জ্ঞান আর বুদ্ধি লোপ পায়, তাই নিজেকে দুর্বল হতে দিস না। খাওয়া হয়ে গেছে তোর? হ্যাঁ মা, খাওয়া হয়ে গেছে। বেশ, এবার শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট বলে ফোন কাটলাম।
বিছানায় শুয়ে শুয়ে আর মনকে দুর্বল হতে না দিয়ে মনকে শক্ত করার জন্য শ্বাসের কাজ বা ক্রিয়া করতে থাকলাম। এইভাবে একসময় ঘুমিয়ে পড়লাম। রাত 2টো নাগাদ একটা জোরে আওয়াজ হতে ঘুম ভেঙে গেল। ফায়ারিং এর আওয়াজ। চুপ করে শুয়ে রইলাম। এখানে ফায়ারিং কে করবে? তবে এই জায়গাটা একটু গ্রাম থেকে দূরে। ঘরের মধ্যে আমার উপরে বন্দুকের নল ঠেকিয়ে যে কেউ ঢুকে পড়তে পারে। আমার চেঁচানো বা গোঙানো গ্রামের কোনো লোক শুনতে পাবে না। যাই হোক, সাহস করে আলোটা জ্বাললাম, কারণ এতদিন বাড়িটা খালি পড়ে থাকতো। গ্রামে এখনো হয়তো খবরটা প্রচার হয়নি যে বাড়িতে কেউ এসেছে। দেখলাম বাইরে কান পেতে, না, কোনো আওয়াজ নেই। শুধু শুধু ভয় পাচ্ছি। বাথরুমে গিয়ে টয়লেট করে আবার শুতে এলাম। আলো নেভানোর পর মোবাইলটা টাচ করতেই দেখলাম রাত 2:15। চোখটা বুজে ডান পাশটা ফিরে শুলাম। কিছুক্ষণ পর হঠাৎই কানে ভেসে আসতে লাগলো একটা বাচ্চার কান্নার আওয়াজ। চমকে উঠলাম। এখানে বাচ্চার কান্না কোথায়? উঠে লাইট জেলে বাইরে বেরোনোর কথা ভাবার সঙ্গে সঙ্গে গুরুদেবের বিপদের আভাস মনকে সাবধান করল। চুপচাপ আবার চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। ঘুম এলো না। কিছুক্ষণ পর ডান পাশ ফেরা থেকে বাঁ পাশ ফিরতে দেখলাম একটা মহিলার মুখ আমার বিছানার পাশে। সে বলছে, আমার বাচ্চাটাকে বাঁচা বাবু, আমার বাচ্চাটাকে বাঁচা বাবু। চমকে উঠতেই সে বিকট জোরে কেঁদে উঠল। এত জোর কান্নার আওয়াজ যেন কানের পর্দা ফেটে যাবে। এরপর মহিলা সহ আওয়াজ বন্ধ দরজা দিয়ে বেরিয়ে গেল। থরথর করে সারা শরীর কাঁপতে লাগলো। এর সাথে জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। হাঁপিয়ে গেছি। কানে তালা লাগানো আওয়াজ যেন এখনো অনুরণিত হচ্ছে ঘরের এ দেওয়াল থেকে ও দেওয়ালে। বুকের ভেতর হৃৎপিণ্ডের ধরফরানি কমলে লাইট জ্বাললাম। কোথায় কি? কোথাও তো কেউ নেই। কোনো আওয়াজ, কোনো অনুরণন। চুপ হয়ে ধপ করে মেঝেতে বসে পড়লাম। কানের পাশ দিয়ে গলগল করে গড়িয়ে পড়ল ঘাম। বিস্ফারিত চোখ মনকে বোঝাতে শুরু করলো এক অধ্যায় শেষ হয়নি, কিন্তু অন্য আরেক অধ্যায় শুরু হয়ে গেল। ভোরবেলা 4টে নাগাদ দু চোখে ঘুম জড়িয়ে এলো। সকাল 7টায় অর্জুন সিং এর দোকানের ছেলের দরজা ধাক্কাতে ঘুম ভাঙল। দরজা খুলে দেখি বছর 12-র এক ছেলে, হাতে চায়ের ফ্লাস্ক ও পুরি সবজি। চাটা নিয়ে পুরি সবজি ফেরত দিলাম। বললাম, শরীর ভালো নেই ছোট্টু, তুই অর্জুন ভাইকে গিয়ে বলিস আজ আর ব্রেকফাস্ট লাগবে না। দেখিস আমার মুখের দিকে তাকিয়ে আছে। তাকে বললাম, কি হলো? কালকের ফ্লাস্ক ও কাপটা। এই বলে ভেতর থেকে ফ্লাস্ক ও কাপটা দিলাম। সেটা নিয়েও দেখি দাঁড়িয়ে আছে। তারপর বলল, কেরিয়ারটা? আমি বললাম, ওটা আমি অফিস যাওয়ার সময় দিয়ে আসবো, তুই যা। ঠিক আছে বলে আবার পেছন ঘুরে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমার ভুখা রয়েছে? আমি বললাম, কই না তো, কেন? ও বলল, না, শরীর খারাপ বললে। ও না না, তেমন কিছু না। এই বলে তাকে বিদায় দিলাম। বিছানা পরিষ্কার করে শীতের কাঁথা রোদে দিতেই দেখলাম অর্জুন সিং বাইক নিয়ে আসছে। আমি বাইরেই দাঁড়িয়ে রইলাম। আমাকে দেখে বলল, কি হয়েছে? কিছু না, শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছে। তাহলে মনে হচ্ছে আপনার ঠান্ডা লেগেছে। অর্জুনকে ঘরে ডাকলাম। বাইক স্ট্যান্ড করে লোহার গেট পার হয়ে অর্জুন ভেতরে এলো। কপালে হাত দিয়ে বলল, কই, আপনার তো জ্বর নেই? বসতে বললাম। আমার আস্তানার চারপাশের কথা বলেছি, কিন্তু আস্তানার কথা সেভাবে বলিনি। তাই পাঠককে এখন আরেকটু বিবরণ দিই। আমার ছোট ঘরের ভেতরে একটা আলমারি, একটা খাট, একটা ছোট টেবিল, একটা আয়না দেওয়ালে লাগানো।
ঘরের সঙ্গেই বাথরুম, একটা কাঠের ডাইনিং টেবিল ও কাঠের দুটো চেয়ার। ঘরটা 4 চৌকো, বেশ বড়। ঘরের বাইরে আরেকটা ঘর, ওটাই রান্নাঘর ও তার পাশে স্টোর, সামনে চাতাল। রান্নাঘরের দেওয়ালের শেষ থেকে একটা বাউন্ডারি ওয়াল পুরো চাতালটার দুপাশে। চাতালের উত্তর দিকে ঘর, পশ্চিম দিকে রান্নাঘর। চাতালটা মোটের ওপর 15 ফুট বাই 20 ফুট হবে। ছাদে ওঠার জন্য চাতাল থেকেই সিঁড়ি দক্ষিণ দিক দিয়ে উঠে গেছে। ঘরটা বেশ বড়। চাতালে একটা খাটিয়া আর দুটো প্লাস্টিকের চেয়ার। অর্জুন খাটিয়ায় বসে পড়ল, বলল, বলুন, কি খবর? রাতে ঘুম হয়েছিল তো? না। সে কি হবে, ও নতুন জায়গা তো, ঘুম না হওয়া স্বাভাবিক। আচ্ছা অর্জুন, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, কি হলো? আরে কি ভাবছেন? কোনো প্রবলেম? না, এখনই ওকে কালকের ঘটনাটা না বলাই ভালো। তাই কথা ঘুরিয়ে বললাম, শোনো না, বলছি রাতে 2টো রুটি আর সবজি আর ডাল হলেই চলবে। আর বেশি কিছু লাগবে না। তাহলে? না না, আমাদের মধ্যে যা কথা হয়েছে তাই থাকবে, তা নিয়ে ভেবো না। অর্জুন হাসল। ঠিক আছে, যেমন বলবেন তেমন তেমন পাঠাবো। অর্জুন জিজ্ঞাসা করলো, আচ্ছা, ও রাতে দুধ খাওয়ার অভ্যেস আছে? না। তাহলে ক্ষীর পাঠাই? ক্ষীর তোমার ইচ্ছে হলে পাঠিও। আচ্ছা ঠিক আছে, শরীরটা চাঙ্গা রাখতে দুধ খান বাবু। হ্যাঁ, তাহলে 3 দিন না দুর্বল হয়ে যাবেন। হ্যাঁ। এরপর অর্জুনকে রাতে পাঠানো ক্যারিয়ারটা দিলাম। অর্জুন চলে গেল। লোকটা বেশ ভালো। যাই হোক, এবার অফিসের জন্য রেডি হতে হবে, তাই ঘরের দিকে ফিরলাম তৈরি হয়ে বেরোনোর জন্য। অফিসে আগে থেকেই তালিকা তৈরি ছিল। যেতেই এসডিও ম্যাডাম একটা খসড়া হাতে ধরিয়ে দিলেন। সেখানে বেশ অনেকগুলো নতুন নাম চোখে পড়ল, যেমন সুধাবাই লেক, বরাহ মন্দির, রাংজি মন্দির, আত্মপতেশ্বর মন্দির, রাম বৈকুণ্ঠ মন্দির, সরস্বতী মন্দির। অনেক ইতিহাস যেহেতু ভালো লাগে, সেহেতু ইতিহাস সম্পর্কে জানতে ও জানাতেও বেশ ভালো লাগে। একদিনে তো আর সব জায়গাতে গিয়ে তার সম্পর্কে জানানো বা বলা সম্ভব নয়, তাই একটু ধীরে ধীরে জানাবো। পুষ্কর টুরিস্ট স্পট হওয়ার দরুন বাইক ভাড়া পাওয়া যায়, কারণ পায়ে হেঁটে ও বাসে বা ট্রেকারে করে এত জায়গা কভার করা সম্ভব নয়। পকেটের কথাও তো ভাবতে হবে, তাই এখানেই কম সম করে একটা বাইক ভাড়া পাওয়া গেল, নিয়েও নিলাম। সরকারি কাজ, তাই খুব বেশি দেরি হলো। আজ সারাদিন এই বাইক নেওয়ার কাজেই গেল। বিকেলে অর্জুন সিং এর রেস্টুরেন্টে বাইক নিয়ে হাজির হতে দেখে অর্জুন তো চমকে গেছে। এই জন্য না, মেয়ের বিয়ে দেওয়ার জন্য বাবারা কেন সরকারি পাত্র খোঁজে বোঝা যায়। এটা ভাড়ায় নেওয়া। আজ ভাড়া, কাল নিজের হতে কতক্ষণ। হ্যাঁ? বলছি, আজকে দুপুরে খাওয়া হলো নাকি হরিমটর? না না, অফিসে ক্যান্টিন আছে, ওখানে মোটামুটি জুটেছে। আরে, তো টাকা দিল কে? অফিস? হ্যাঁ। অর্জুন বেশ আফসোসের সাথে বলল, তাহলে তো বাবু তোমার থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে। চা জলখাবার, বিকেলে চা টিফিন, রাতের খাওয়া, তাহলে সব মিলিয়ে বাবু তুমি আমাকে 250 টাকা করেই দিও। হ্যাঁ, সে নয়, দেওয়া যাবে। এই বলে আমি আমার কথা শুরু করলাম। আচ্ছা, তোমার এখন সময় আছে? কিছু খবর নেওয়ার ছিল। হ্যাঁ, বলেন বলেন। আমার কাজ কি তা সম্পর্কে তুমি কি কিছু জানো? দেখেন, না বললে কি করে বুঝবো বাবু? আমি কি অন্তর্যামী আছি নাকি? আমার কাজ হলো নতুন নতুন বেড়ানোর জায়গা খুঁজে বের করে সরকারের নামের তালিকা বৃদ্ধি করা। আরে বাহ, কিন্তু এতে কি হবে? তাতে পর্যটক আসবে, রাজ্য ও দেশের আর্থিক উন্নতি হবে। সেই জায়গাকে কেন্দ্র করে কত মানুষ কিছু করে খাবে। দাঁড়ান দাঁড়ান, সেটা কিরকম বলেন তো? এই যেমন ধরো, আজ পুষ্করে লোক আসছে, তাই অর্জুন সিং এর রেস্টুরেন্টটা ঠিকঠাক চলছে। কাল পুষ্করে লোক আসা বন্ধ হয়ে গেলে রেস্টুরেন্টে কাস্টমার থাকবে? মানে মানে রেস্টুরেন্ট একদম গিয়েও? অর্জুন,
আমি তোমাকে মরতে দেব না, বুঝলে? চলো এখন ভালো করে এক প্লেট পনির পকোড়া বানাও তো। ছোট্ট, আরে এক প্লেট পনির পকোড়া আর একটা ফার্স্ট ক্লাস চা, জলদি জলদি লেकर आ। হ্যাঁ, এবার এবার বলো তো বাবু, কি জানছিলে? আর হ্যাঁ, তার আগে তোমার ব্যাপারে বলো তো, কিছু শুনি আমি। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, দেখো আমি ব্যাচেলার, দেশে মা আছে আর একজন আমার গার্জেন আছে যিনি আমার গুরু। ব্যাস এই আমার সংসার। আরে গুরু আবার সংসার হয় নাকি? আরে ও সব তো ও সাধু সন্ত মানুষ আছে। আমি তো তাকে বাবা বলে মেনেছি। এবার যাকে বাবা বলেছি, যাকে মনের ভেতর জায়গা দিয়েছি, তিনি সংসারী নয়, তিনি তো ঘোরতর সংসারী। এক মিনিট, তার মানে রাতে ঢুকু ঢুকু চলে না, তাই তো? না 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 না, একদম চলে না, তবে সঙ্গ দিতে ক্ষতি নেই। আর দূর, তুমি একদম সাদা আদমি আছো, হবে না। কেন, মদ খাই না বলে? না, লোককে তাড়াতাড়ি আপন করে নেয়। এবার এবার আসলি কথা বলো তো, কি জানতে চাও? আমাকে অফিস থেকে একটা লিস্ট দিয়েছে, ঠিক আছে? এতে কিছু জায়গার নাম আছে। তুমি তো এখানেই থাকো, তাই ওই জায়গা সম্পর্কে যদি কিছু জানতে পারি, এই আর কি। কারণ বইয়ের থেকে জায়গার মানুষ বেশি করে ভালো চিনবে, তাই। হ্যাঁ ঠিক আছে, তো জায়গার নাম বলো। রাংজি মন্দির সম্পর্কে কিছু জানো? রাঙ্গোজি মন্দির? হ্যাঁ, আসলে আসলে কি জানো, ওটা একটা নারায়ণ মন্দির আছে। হ্যাঁ, মা গোদা দেবী नारायण के बर हिसाबे पेते प्रार्थना करें। इसके लिए वो नारायणের तपस्या करते थेकेन। नारायण प्रभु भक्तेर डाके सारा देन, ও ভক্তের ইচ্ছা পূরণ করেন। মানে গোদা দেবীকে নারায়ণ বিয়ে করেন? হ্যাঁ, আসলে ও সাউথ ইন্ডিয়ান মন্দির। হ্যাঁ, তাই নারায়ণজি এখানে রঙ্গনাথ স্বামী নামে পরিচিত। মন্দির কখন হয়েছিল জানো? আরে এ তো আমাকে তুমি পড়া ধরছো দেখছি। একটা তো গুগলে মারো না। চা পকোড়া চলে আসতে অর্জুন বলল, এলাও তুমি খাও, পরে কিছু কথা আছে বলবো। হ্যাঁ। অর্জুন চলে গেলে গুগল দাকে জিজ্ঞেস করলাম। তাতে জানা গেল মন্দিরটি 1851 সালে শ্রী রাংদেশী স্বামীজি তৈরি করেন। এখানের মন্দির অন্য মন্দিরের মতো প্রাচীন নয়। চা পকোড়া শেষ করতে করতে অর্জুন এসে গেল। হঠাৎই বলল, আরে হ্যাঁ, এক বাত তো ভুলে গেলাম। আচ্ছা, ও তোমার সাথে বেশ একদিনেই যে ভাব হয়ে গেছে না আমার আর তোমার, আর কি, তার থেকে বলছি, তুমি সত্যি ওই বাড়িতে ভালো আছো তো? আমি সকালবেলা যে কথাটা অর্জুনকে বলতে চাইছিলাম, অর্জুন কি সেই কথা বলছে? কেন জিজ্ঞাসা করছো? না মানে ও ভালো থাকলে এত কিছু আর বলার আছে, কিন্তু প্রবলেম হলে বলো, কিন্তু হ্যাঁ শরম ও ভয় করো না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমি বুঝলাম আমাদের অর্জুনবাবু বেশ কিছু জানে। কাল রাতের ঘটনা সম্পর্কে এখন কিছু বলবো না, ধীরে ধীরে জানতে হবে। চা পকোড়া খেয়ে ধীরে ধীরে হাই হ্যালো করে বাইকে স্টার্ট দিলাম। বাড়ির লোহার গেটে চাবি খুলে রাখলে আর হবে না, তাই আর একটা তালা কিনতে হবে। এটা শুনে অর্জুনের ক্যাশের ড্রয়ার থেকে একটা ভালো চাবির সেট এগিয়ে দিল আমার দিকে, বলল, নতুন কাস্টমারকে গিফট। আমি অবাক হয়েও হেসে বললাম, একদিনে খাবার নেওয়ার পর তালা গিফট? হ্যাঁ, যাতে পালিয়ে না যেতে পারে। গিফট যখন পেলাম তখন আরেকটু না হয় গল্প করা যাক। বাইকে স্টার্ট বন্ধ করলাম, এই বলে খানিকক্ষণ দাঁড়িয়ে গেলাম। অর্জুন বলল, আমার বাড়িতে মা বাবা বউ ছেলে ভাই, ভাইয়ের বউ, তার 2 ছেলে, আর এই ছোট্ট ও ভানু। ভানু রান্না করে আর ছোট্টু সাপ্লাই। বাহ, বেশ বড় পরিবার তোমার। অর্জুন মুখ তুলে হাসল।
দেখলাম হাসির মধ্যে ঠিক স্বতঃস্ফূর্ততা নেই, যেন কোনো বিষয়কে হয়তো খোঁচা দিয়ে আমি মনে করিয়ে দিয়েছি। না না না, এবার আমার যাওয়া উচিত। বাইকে আবার স্টার্ট দিয়ে বাইকে চেপে এগিয়ে গেলাম বাড়ির দিকে। গেট খুলে বাড়ির নতুন অতিথিকে চাতালে স্ট্যান্ড করিয়ে লোহার গেটে অর্জুনের দেওয়া তালা লাগালাম। এবার ঘর খুলে ভেতরে ঢুকতে দেখি ঘর বেশ পরিষ্কার, কিন্তু আমি তো পরিষ্কার করিনি। তাহলে কি কাল রাতের ওই মহিলা? তারপর মনে হলো আগে থেকে বাড়ি গিয়ে কি দেখবো এই চিন্তা হয়তো আমার মন আমার চোখকে একটু বেশি পরিষ্কার দেখাতে সাহায্য করছে। না, আজ একবার ধর্মে মন দিতে হবে। রাতে বসবো। এখন 7টা, একটু পরেই হয়তো অর্জুনের চালা ছোট্টু খাবার নিয়ে আসবে। ততক্ষণে হাত মুখ ধুয়ে একটু পরিষ্কার হয়নি। বাথরুমে গিয়ে সাফ সুতরো হতে হতেই অর্জুনের ফোন। হ্যালো, আচ্ছা ও ছোটু বাইরে দাঁড়িয়ে আছে, বলছে নাকি দরজায় তালা। কোথাও গেছো নাকি? না তো। তারপর মনে পড়ল আজ বাইরে লোহার গেটে তালা দেওয়া ও ঘরের দরজায় টোকা দেবে কি করে। বললাম, আরে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই বলে দরজা খুলতেই দেখি ছোট্টু সামনে দাঁড়িয়ে। এ কি, ভেতরে এলি কি করে? কেন, পাঁচিল টপকে? 4.5 ফুটের পাঁচিল যে কেউ টপকাতে পারে। তুমি দরজা খুলছো না দেখে ভাবলাম আজ বাইরের গেটে তালা, তাই আওয়াজ তো ভেতরে যাবে না। ছোট্টু, বলছি আজ বেশি খাবার নেই তো? আজ এই 2টো রুটি, সবজি আর ডাল। ও হ্যাঁ, দুধ খাবে আজ? মাস্টার জিজ্ঞেস করছিল। মাস্টার মানে ভানু আর বাবু মানে অর্জুন। দোকানে বসে এই ব্যাপারটা আমি কালকেই দেখে নিয়েছিলাম। বললাম, দাঁড়া, তালাটা খুলে দিচ্ছি। নো টেনশন, আমি যেভাবে এসেছি সেভাবে চলে যাব। এই না 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 না, ওদিক থেকে ওঠা সহজ কিন্তু ওদিক থেকে নামাটা শক্ত। দাঁড়া, আমি এখনই খুলে দিচ্ছি। এই বলে টেবিল থেকে চাবি নিয়ে গেট খুলতে খুলতে জিজ্ঞাসা করলাম, ছোট্টুর দেশ কোথায়? পুষ্কর। ও, এখানেই থাকিস? আমি বাবুর বাড়িতেই থাকি, আমার বাবা মা নেই গো। এই বলে ও চলে গেল। সত্যি এরকম ছোট বাচ্চা কত আছে যারা কাজ করছে। চাইল্ড লেবার বলে যারা আন্দোলন করে, তারা এই বাচ্চাগুলোর কথা কখনো মনে করে, আবার কখনো উদাসীনতার অন্দরে রেখে দেয়, আবার কখনো নিজেদের ফায়দা নিতে আগুয়ান হয়। এই ছোট্টদের আমাদের দেশে কোনো উন্নতি হয় না। যেখানের মানুষ সেখানেই পড়ে থাকে। গেট বন্ধ করে আজ চাতালের লাইটটা জ্বেলে রাখলাম। নতুন অতিথির গা একটা প্লাস্টিকের চাদর দিয়ে ঢেকে দিলাম। এবার ঘরে গিয়ে খাবার বেড়ে খেতে খেতে মাকে ফোন করলাম। হ্যাঁ হ্যাঁ বাবা, বল। আমি আজকের ফিরিস্তি দিয়ে শুভরাত্রি জানালাম। কাল রাতের কথা কিছু বলিনি, বললে খামোখা ভয় পেয়ে যাবে। খাওয়া শেষ করে 10 মিনিট একটু ছাদে পায়চারি করলাম, অবশ্যই গায়ে গরম হুডিটা চাপিয়ে। গোলাপের বাগান এই ছাদ থেকে বেশ চিত্তাকর্ষক। হাঁটতে হাঁটতে বারবার সেই দিকেই চোখ আটকে যাচ্ছে। না, আজ একবার বসতে হবে। তাই বেশিক্ষণ নয়, 10 মিনিট থেকে 15 মিনিট পর নেমে এলাম। দরজা বন্ধ করে আলো নিভিয়ে বিছানায় আসন করে বসলাম। কিছুক্ষণ পর আমার ঘরে ও খাটের চারপাশে আরো একজনের উপস্থিতি অনুভব হলো। বন্ধ চোখের মাঝে একটা পর্দায় যেন সিনেমার রিল ঘুরতে শুরু করলো। কয়েকটা ঝলক। প্রথমে দেখলাম সেই মহিলা খুব কাঁদছে, আর তাকে অনেক লোক অনেক কথা বলছে। কি বলছে তা কিছুতেই বুঝতে পারলাম না। এরপর একটা কুয়ো, তাতে একটা ছোট সদ্যজাত বাচ্চা জলের ওপর ভাসছে আর কাঁদছে। এবার একটা ক্ষেত, তাতে অনেক বাচ্চা একসাথে কাঁদছে। এত কাঁদছে যে আর মন রাখতে পারলাম না, বেরিয়ে এলাম। প্রণাম করে চোখ খুলতে আবার সেই মহিলা সামনে দাঁড়িয়ে। না,
আজ প্রথম দফায় মনে হতে লাগলো যে সে দাঁড়িয়ে আছে, তাই বুকটা ছ্যাঁত করে উঠলেও চমকে যায়নি বা ভয় পায়নি। সে বলল, আমার বাচ্চাটাকে বাঁচা বাবু। তোমার তোমার ঘর কোথায়? সেই আবার এক কথা, আমার বাচ্চাটাকে বাঁচা বাবু। আমি আবার তার নাম জিজ্ঞেস করতে যাব এমন সময় সে সোজা ঝড়ের গতিতে আমার মুখের সামনে এসে প্রচন্ড চিৎকার করে বলল, আমার বাচ্চাটাকে বাঁচা বাবু। আমি একটু ভয় না পেয়ে শিরদাঁড়া শক্ত ও সোজা করে জিজ্ঞাসা করলাম, কে তোমার সন্তান? হ্যাঁ, কোথায়? সে আবার কালকের মতো কাঁদতে আরম্ভ করলো। আমার বাচ্চাটাকে বাঁচা বাবু। কালকের মতো সে আবার দরজা দিয়ে চলে গেল। ঘর আবার নিস্তব্ধ হয়ে গেল। ঘরের আলো জ্বাললাম। কাল রাত 2টোয় এই মহিলা এসেছিল, আজ আবার আসবে। ওর যাওয়ার পথ একটাই, ওই দরজা। তাই আজ ওর দরজা আগলে যদি দাঁড়াই তাহলে হয়তো কিছু সুরাখ পাওয়া যেতে পারে। এখন 12টা বাজে। মোবাইলে অ্যালার্ম দিলাম, রাত 2টো। ঘুম আসছে না যেন অপেক্ষায়। এইভাবে 1 ঘন্টা কেটে গেল। তারপর কখন যেন তন্দ্রা এসে ঘুমিয়ে গেছি মনে নেই। ঠিক কালকের মতো আবার গুলির শব্দ, যেন কানের পাশ থেকে বন্দুক ছোড়া হলো। চমকে উঠলাম। মোবাইলটা বাজছে। কই, আজ ডান পাশে বা বাঁ পাশে কেউ নেই। নিরাশ হয়ে মোবাইলটা বন্ধ করে শুতে যাব। ঘরের মৃদু আলোতে, মানে নাইট ল্যাম্পের আলোতে দেখি ঘরের মাঝখান থেকে একটা কি যেন ওপরের দিকে উঠে আসছে। ধীরে ধীরে সেটা বড় আকার নিয়ে ওই মহিলার আকৃতি নিল। সে বলল, আমি সুধা, আমার ঘর মুক্ত। আমার সন্তানকে ওরা বাঁচতে দিল না রে বাবু, বাঁচতে দিল না, বাঁচতে দিল না। কি হয়েছিল? তুই শুনবি বাবু। এই বলে সে আমার সামনে, একদম মুখের সামনে আসতে আমি চোখ বন্ধ করলাম। দেখলাম সুধার প্রসব বেদনা। তারপর বাড়ির সবাই মিলে ওই বাচ্চাটাকে একটা কুয়োতে ফেলে দিল। কান্নাটা ধীরে ধীরে থেমে গেল। শুধু কানে এলো, এই মা জগদম্বা, আগের বার এই বেটিয়াকে বেটা করে পাঠিও মা। আর কিছু বুঝতে বাকি রইল না। চোখ খুলতে দেখলাম সেই মহিলা আর নেই। সারা শরীরে অসম্ভব তৃপ্ততা। ঘরের ভেতর গোলাপের সুবাস। যত রাজ্যের ক্লান্তি যেন আমার শরীরকে আশ্রয় করে নিল। বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে ঘুমিয়ে গেলাম। সকালে আবার মোবাইলের আওয়াজে 7:30 ঘুমটা ভাঙল। ছুটে গিয়ে গেটে তালা খুলতে হবে, তাই চোখ রগড়াতে রগড়াতে চাবি নিয়ে দরজা খুলতে দেখলাম অর্জুন সিং চা হাতে। সে বলল, আরে ভাই, এখনো ঘুমোচ্ছ? আরে সকালে উঠে একটু কসরত করো। হ্যাঁ, রাত 2টোর পর শুলে কি আর ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা যায়? সে কি? আরে রাত 2টো কেন? একটু বসো, 1 নম্বর করে এসে বলছি। ঠিক আছে, আমি বরং ছাদে যাচ্ছি, ওখানে নাই চা খাওয়া যাবে। হ্যাঁ, চায়ের 2টো কাপ নিয়ে টয়লেট সেরে উপরে উঠে এলাম।
অর্জুনকে দেখি গোলাপ বাগানের দিকে তাকিয়ে আছে। কাছে গিয়ে বললাম, পুরনো স্মৃতি মনে পড়ছে? অর্জুন চমকে গিয়ে বলল, কিসের কিসের স্মৃতি? আজও তোমার একটা মেয়ের কথা মনে পড়ে না? তুমি কি করে জানলে? তোমার চোখ বলছে অর্জুন। আজ 2 দিন হলো আমি এখানে এসেছি। এই 2 দিনে আমি ঘুমোতে পারিনি। না না, নতুন জায়গার জন্য নয়, গোলাপ বাগানের ওই দূরে যে কুয়োটা আছে তার জন্য। কারণ আমি জানি এই গ্রামের, পাশের গ্রামের, এমনকি বহু গ্রামের সদ্যজাত মেয়েরা, শিশুরা ওই কূপের জলে ঘুমিয়ে আছে, তাই না? অর্জুন অবাক হয়ে বলল, হ্যাঁ ভাই, গ্রামের বহু পুরানো প্রথা ছিল, লড়কি জন্মানো নাকি পাপ, বংশ আগে এগোবে না। বুঝলাম। সুধা কে অর্জুন? অর্জুন সুধা নামটা শুনেই বলল, এ নাম তুমি কি করে জানলে? সুধা আমাকে সব বলেছে। কাল ওর সাথে আমি সারা রাত সফর করেছি। আজ এই গোলাপ খেতে সবার আত্মাগুলো দেখো দেখো কেমন ফুল হয়ে কোলাকুলি করছে। তুমি ওদের মুক্তি দিয়ে দিলে বাবু। মহাকাল মুক্তি দেবেন। অর্জুন চোখের জল মুছে আমাকে বুকে জড়িয়ে ধরল, বলল, মেরা সচ্চা ইয়ার। তারপর বলল, সুধা, সুধা আমার বোন বাবু। ওর বিয়ের পর প্রতিবারই লড়কি হয়, আর প্রতিবার ওর বর ও শ্বশুর তাদের কুয়োতে ফেলে মেরে দেয়। সুধার পক্ষে এই যন্ত্রণা মেনে নেওয়া সম্ভব ছিল না। 5 বছরে 5টা লড়কি খুনের পর সুধা তার 6 নম্বর সন্তানকে জন্ম দেয়, আর তার লড়কা হয়। আনন্দে ঝড় বয়ে যায় তাদের সংসারে। কিন্তু ওর শ্বশুর ও বরের উপর তার আগের সন্তানগুলো মেরে ফেলার বদলা নিতে সুধা নিজের হাতে তার তার পুত্র সন্তানকে ওই ওই কূপের মধ্যে ফেলে দেয়। হ্যাঁ বাবু, সুধা তার সন্তানকে না দেখতে পেয়ে গ্রামের লোক সুধাকে খুঁজতে থাকে। গ্রামের ক্ষমতা সম্পন্ন প্রভাবশালী মানুষ হওয়ার জন্য ও সুধা শ্বশুরের অর্থাৎ ও মহেন্দ্র প্রতাপের বেশিক্ষণ সময় লাগলো না সুধার খোঁজ পেতে। সন্তানকে জলে ফেলে দেওয়ার পর সুধা তার ভুল বুঝতে পারে। সেও তার সন্তানকে বাঁচাতে কুয়ায় ঝাঁপ দেয় বাবু। কিন্তু গ্রামের কিছু মানুষের তৎপরতায় সুধাকে ওই কুয়ো থেকে টেনে তোলা হয়। সুধা সুধা বেঁচে গিয়ে সবার পায়ে ধরে পাগলের মতো চিৎকার করে কাঁদতে থাকে বাবু, আর আর অনুরোধ করে তার তার বাচ্চাকে বাঁচিয়ে দিতে। কিন্তু কিন্তু ততক্ষণ ছোট প্রাণ খতম খতম বাবু, খতম। মহেন্দ্র প্রতাপ ও সুধার স্বামী বীরেন্দ্র প্রতাপ এখানে এসে তারা সুধার ওপর মারধর থেকে শুরু করে জ্যান্ত জ্বালানোর চেষ্টা করে। আমার আমার বয়স তখন অল্প। গ্রামের সবাই সুধার ওপর ভূত ভর করেছে এই বলে ডাকে। এরপর কৃষ্ণ চতুর্দশী তিথিতে সুধাকে সুধাবাই কুণ্ডে নিয়ে গিয়ে অনেক স্নান করানো হয়, কিন্তু কিন্তু খুব ভুল হয় না বাবু। সারাক্ষণ ওর মুখে শুধু একটাই কথা, ও বাবু আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। তারপর একদিন সুধা বৈসা উদাও হয়ে গেল, আর আর তা
খোঁজ পাওয়া গেল না বাবু। আমি অর্জুনের মুখের দিকে তাকিয়ে হাসলাম। বললাম, আমি তোমাকে এখন যে কথাগুলো বলবো এর প্রমাণ আমার কাছে নেই, তবে তোমার দিদি তথা বাইসা খুন হয়েছিলেন। তিনি এইখানে মাটির তলায় চাপা পড়ে আছেন। কি যাতা কথা বলছেন আপনি বাবু? বাবু নয়, সুপ্রিয়। সুপ্রিয়? তা তুমি কি করে জানলে প্রিয়? কাল রাতে সুধা বাইসা আমার কাছে এসেছিল। শুধু তাই নয়, আজ 3 দিন হলো সে প্রতিদিন রাত 2টোর সময় আমার এখানে আসে। সে কাল রাতে এসে তার সব কথা আমাকে জানিয়ে গেছে। যদি তুমি তার সঙ্গে দেখা করতে চাও তবে আজ রাতে আমার কাছে এসো। আসবো আসবো বাবু, জরুর আসবো। যদি যদি তোমার কথা সত্যি হয় তাহলে আমি সেই মানুষটাকে জানে মেরে দেবো বাবু, যে আমার বাচ্চার এত বড় ক্ষতি করেছে বাবু। না অর্জুন, তুমি আমায় কথা দিয়েছো যে তুমি কাউকে কিচ্ছু বলবে না। আমি আমি এটা মেনে নেব কি করে? আপনি বলেন, আমার জায়গায় দাঁড়িয়ে তুমি বলো, তুমি কি করতে? আমি চুপ করে রইলাম। আমাদের দুজনের মাঝখানে 2 মিনিটের নীরবতা ভঙ্গ করে ফোনটা বেজে উঠল। মা ফোন করেছে। মাকে বললাম, হ্যাঁ আমি পরে ফোন করছি। বাবাই, এই শোন, তুই তুই ভালো আছিস তো বাবাই? আমার আবার কি হবে? জানিস, কাল রাত্রে না একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? না না, ও সব তোকে জানতে হবে না বাবাই। তুই খুব সাবধানে থাকিস রে। রাখছি রে, পরে আবার কথা হবে। কে ছিল? মা। বুঝতে পেরেছি, সব মায়ের গলার কি একই রকম আওয়াজ হয়, তাই না বাবু? হয়তো। তোমাদের বাংলা ভাষাটা কেমন যেন গোল গোল রসগোল্লার মতো। দুজনে দুজনের দিকে দেখে হাসলাম। পরে অর্জুন বলল, আজ রাতে আসছি। আমি বললাম, অর্জুন, বাইসাকে উদ্ধার করতে একটা পুজো করতে হবে, তুমি তৈরি থেকো। অর্জুন মুখের দিকে একটা অবাক দৃষ্টি দিয়ে চলে গেল। আমিও খাওয়া দাওয়া সেরে অফিসে গেলাম। কিছু ইনফরমেশন কালেক্টের প্রয়োজনে পুষ্কর মন্দিরের মহান্ত হরিপ্রসাদের সাথে কথা বলতে গেলাম। এই কথা বলতে গিয়ে হরিপ্রসাদের মুখে শুনলাম এখান থেকে কাছেই এক মন্দিরের কথা। সেই মন্দিরে নাকি নারায়ণের গর্ভ থেকে ব্রহ্মার জন্ম হয়। শুনে অবাক হলাম। হিন্দু পুরাণে নাকি সে সম্পর্কে উল্লেখ আছে। পুজোর সময় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর মহালয়াতেও সেই কথার এক উল্লেখ আছে। তাহলে পুরুষের গর্ভে পুরুষের জন্ম, কিন্তু কিভাবে? পুরোহিত বা হরিপ্রসাদ বললেন, সেই প্রক্রিয়া আমরা আজ ভুলে গেছি। আজ যেমন চারিদিকে অভক্তি আর অবিশ্বাসের স্রোতে সবাই ভেসে চলেছে, সেখানে জ্ঞান বিজ্ঞান ধরে রাখা কঠিন। তাই জন্যই দেখো, এই দেশের ভাষা সংস্কৃত, তাই এখানেই সবচেয়ে অবহেলিত। সংস্কৃতের সঠিক উচ্চারণ বড় বড় পণ্ডিতেরাও করতে পারে না। তাই তো অপকর্ম ও অপসংস্কৃতির এমন বিস্তার। কিন্তু তুমি দেখো, বিদেশে এই জার্মানিতেই এই সংস্কৃত ভাষা নিয়ে রিসার্চ করছে। এখান থেকে বহু সংস্কৃতের বোদ্ধালোককে ওরা নিয়ে গেছে। তাই? হ্যাঁ, হিটলারের পতাকার চিহ্ন কি ছিল মনে আছে? স্বস্তিক। তাহলে কিভাবে তার এত প্রভাব হলো সেটাই রিসার্চের বিষয়। কি করে? আস্তে আস্তে, একদিনেই কি সব জানবেন? না না, ঠিক আছে, আবার কাল আসবো। কিছু মনে করবেন না।
হ্যাঁ, উঠি। আমার মন্দিরে পূজার সময় হয়ে গেছে, তাই আজ আর সময় দিতে পারবো না। দেখলাম ঘড়িতে 12:45। বেশ চড়া রোদ উঠেছে। শীতে রোদের আঁচ নিতে ভালোই লাগছে। তাই ভাবলাম কাল আবার কথা হবে, তাই আজ এতক্ষণের জন্য পুরোহিতের হাতে 200 টাকার একটা নোট গুঁজে দিয়ে বাইকটা স্টার্ট করে কাশের সাগর কানবাই মন্দিরের সূর্যকুণ্ডের দিকে রওনা দিলাম। কারণ রোজ 200 টাকা করে গোনা আমার পক্ষে সম্ভব নয়। এ টাকা তো আর অফিস দেবে না, তাই একটা সম্মান জানানো তো দরকার। রুজির জন্য যে কত কি করতে হয় তা পাঠক নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। মোটরবাইক চালিয়ে পুষ্কর মন্দির থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। চারপাশে একটু ঘন অরণ্য, তবে জঙ্গল বলতে যা বোঝায় ততটা নয়। এখানকার পুরোহিত মহান্ত মহাবীর প্রসাদজির সঙ্গে সাক্ষাৎ করলাম। উনি বললেন, ভগবান নারায়ণের ক্ষীরসাগর নাকি এখানেই ছিল, তখন হিমালয়ের নাকি উৎপত্তি হয়নি। এই অঞ্চল এতটাই পুরনো। এখানে কালো কোষ্ঠী পাথরের নারায়ণের অনন্ত শয়ন মূর্তিও আছে। অত্যন্ত সুন্দর সেই মূর্তি। দেবী সরস্বতী এখানে এসেছিলেন। ব্রহ্মা সৃষ্টিতত্ত্বের পরিচালনার জন্য মিলন মেলার আয়োজন করেছিলেন, যা মহাকুম্ভ নামে পরিচিত। এই মহাকুম্ভ সর্বাগ্রে প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। তারই আমন্ত্রণপত্র নিয়ে দেবী এখানে আবির্ভূতা হন ও নারায়ণের আদেশে এখানে দেবী নদী রূপে নন্দা নাম নিয়ে প্রবাহিত হতে থাকেন। মহাকুম্ভের আগে এখানে ধর্ম প্রতিষ্ঠার জন্য এক বিশেষ যজ্ঞের আয়োজন করেন ব্রহ্মা। তার রক্ষক হিসাবে নারায়ণের সাহায্য চান। এরপর জগৎ সৃষ্টি হয়। এখান থেকে সনাতন ধর্ম ও মূর্তি পুজোর প্রচলন হয়। সব শুনে তাজ্জব হয়ে যায়। এ কথা তো কখনো শুনিনি। শুধু তাই নয়, বুঝলে, ভগবান রাম ও বনবাসকালে এখানে আসেন সীতা ও লক্ষণ সহ। চন্দ্র, সোম, অগ্নি, বরুণ সবাই এইভাবে ব্রহ্মার তপস্যা থেকে সৃষ্টি হয়। পদ্মপুরাণে জায়গার উল্লেখ আছে। এই স্থান প্রায় কোটি কোটি বছর আগে। জিজ্ঞেস করলাম, কত হবে? তা প্রায় ধরে নাও প্রায় 97 কোটি বছর আগের হবে। শুনে মাথা ঘুরে গেল। জানো, মন্দিরের মূর্তি পরে নাকি লুপ্ত হয়ে যায়। এই মন্দিরের কাছে সূর্যকুণ্ড। ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তীকালে এই মূর্তি যা দেখছো মন্দিরে বিরাজমান, তা উদ্ধার করেন ও প্রতিষ্ঠা করে মন্দির সংস্কার করেন। এত সব জানার পর মাথা ভোঁ ভোঁ করতে থাকে। বললাম, আমি আবার আসবো, আজ বরং আসি। মন্দিরটা ভালো করে দেখে তার কিছু ছবি তুলে চলে আসতে উদ্যত হতে পণ্ডিতজি মানে পুরোহিত মশাই বললেন, বুঝলে, এ ক্ষেত্র সব দেবতার তপস্যা স্থল। অফিসার, এখানে আরো অনেক গল্প লুকিয়ে আছে। সব জানবো, আপনি জানাবেন তো? সেটাই তো আমার কাজ। পণ্ডিতজিকে প্রণাম করে বাইকে স্টার্ট দিলাম, কারণ আজ রাতে অর্জুন আসবে। তাই আজ ভাগ্যে কি আছে কে জানে। সুধা অর্জুনকে যদি দেখা না দেয়, তাহলে আমি ওর কাছে মিথ্যেবাদী হয়ে যাব। এই একটা ভয় কাজ করছে, যে সত্যিটা বার করতে চাই তা যদি সুধা না বলে, তাহলে সারা গ্রামের কাছে শুধু ছোট হওয়া নয়, অর্জুনের ভেতরে যে বন্ধুত্বের বীজটা অঙ্কুরিত হয়েছে তাও নষ্ট হয়ে যাবে। মুখ দেখানোর আর জায়গা থাকবে না। এই চিন্তা করতে করতে সারা রাস্তা পার হয়ে বাড়ি ফিরলাম। অর্জুনের দোকানের সামনে গিয়ে দেখলাম অর্জুন দোকানে নেই। দাঁড়ালাম না, সোজা বাড়িতে চলে এলাম। ফোনে অফিসে জানিয়ে দিলাম কাল গিয়ে রিপোর্ট জমা দেব। একটা অস্বস্তি মনের ভেতর কাজ করছে। চোখে মুখে একটু জল দিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম।
মনের ভেতরে সেই এক আশঙ্কা বারবার উঁকি দিতে লাগলো। কিছুতেই যেন নিজেকে ঠিক রাখতে পারছি না। চোখ বন্ধ করে শুয়ে আছি, মনটাকে বারবার চেষ্টা করছি সংযত করার, কিন্তু কোথা থেকে বেনো জলের মতো চিন্তা এসে সব চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। হঠাৎই কানের কাছে গুরুদেবের গলা। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ধর্মর করে উঠে বসলাম। গুরুদেব! চারপাশে অবাক দৃষ্টিতে তাকিয়ে তাঁর উদ্দেশ্যে প্রণাম করে খানিকক্ষণ তার ধ্যান করে শুয়ে পড়লাম। মন শান্ত হলো ওই এক আশ্বাস বাক্যে। তিনি কিভাবে আমাকে আগলে রেখেছেন তার কথা মনে পড়ায় চোখে জল এলো। কখন যে তার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি তা জানি না। মোবাইলের ঘন্টায় ঘুম ভাঙল। অর্জুন। হ্যাঁ যাই বলে ফোন কেটে দিয়ে দরজা খুলে দেখি গেটের বাইরে অর্জুন দাঁড়িয়ে। লোহার গেট খুলে অর্জুনকে ভেতরে নিয়ে এলাম, হাতে খাবারের ক্যারিয়ার। কি আবার ঘুমোচ্ছিলে? লজ্জায় মাথা নিচু করে হাসলাম, কারণ আজ পর্যন্ত যতবার দেখা হয়েছে ততবার অর্জুন আর ছোট্টু আমাকে ঘুম থেকে তুলেছে। আরে প্রিয়, তোমার কথা আমি বিশ্বাস করি। কেন জানো? কেন? তুমি আমার বাইসার নাম জানলে কি করে? তা তো জানা সম্ভব নয়। তাই আমাকে তোমার সম্বন্ধে কিছু বলো। আমি জানি বাঙালিরা ও বলতে হয় না কি তন্ত্রমন্ত্র করতে পারে। হ্যাঁ, আমি তন্ত্রমন্ত্র বা কালাজাদু করি না। আমার গুরুদেব আমাকে যা শিখিয়েছেন তারই শিক্ষার কিছু কিছু প্রয়োগ করি, সত্যি জানার চেষ্টা করি। আজ সুধার সময় হয়েছে মুক্তি পাওয়ার, তাই তো তাকে আমি দেখতে পাচ্ছি। তবে জানি না তুমি দেখা পাবে কিনা। ভয় হচ্ছে যদি সে তোমায় দেখা না দেয় তাহলে তুমি আমায় বিশ্বাস করবে কিনা। বন্ধু, তুমি আমার বন্ধু আছো। মানুষ চিনতে আমার ভুল হয় না প্রিয়। আমায় আমায় কি কি করতে হবে সেটা বলে দাও প্লিজ। আমার সাথে থেকো তুমি, আর কিচ্ছু না। তারপর গুরুদেবের ইচ্ছা। এরপর আমার গুরুদেবের কিছু কথা তাকে বলতেই হলো, কারণ প্রিয় লোকের কথা বলতে গেলে সময় যে কোথা দিয়ে চলে যায় কে জানে। একটা শেষ হলে আরেকটা মনে পড়ে যায়। এইভাবে 1 থেকে 2, 2 থেকে একসময় ঘড়ির দিকে চোখ যেতে দেখি 10টা। অর্জুনকে বললাম, এই চলো আমরা খেয়ে নিই। এরপর দুজনে একসাথে খেয়ে নিলাম। এটা ওটা গল্পের সাথে আজকের গল্পগুলো যোগ হলো। হাত মুখ ধুয়ে এবার দুজনে বসে মোবাইল ঘাঁটতে শুরু করলাম, কারণ বাইরে যে যাব তার উপায় নেই। আজ বাইরে প্রবল বৃষ্টি। কিছুক্ষণ পর নাক ডাকার আওয়াজ। অর্জুন ঘুমিয়ে গেছে। যাক, একটু ঘুমোক। ডবল বেডে দুজনে আড়াআড়ি ভাবে শুয়েছিলাম। এখন উঠে একটু বাথরুম সেরে এলাম। এসে দেখি অর্জুন উঠে পড়েছে। লজ্জাসুলভ ভাবে বলল, সরি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। হুমা, তাতে কি হয়েছে? বেশ করেছো। এবার আমাকে আলো নেভাতে হবে, কারণ প্রায় 1টা বাজে। অর্জুনকে বললাম, তুমি বসে এবার তোমার বাইসার কথা চিন্তা করো। অর্জুন চোখ বন্ধ করল। আমিও মুখোমুখি বসে চোখ বন্ধ করলাম। খানিকক্ষণ এভাবে থাকার পর প্রবল চিৎকারে অর্জুন চমকে উঠল। আমি বুঝলাম এবার সময়। আমি এই আওয়াজের সাথে ওয়াকিবহাল। অর্জুন ও আমি চোখ খুললাম। সিনেমার মতো মেঝের ভেতর থেকে একটা আবছা আলো আস্তে আস্তে মেঝে ফুঁড়ে একটা কি যেন উঠে আসছে। অর্জুন লাফ দিয়ে আমার পাশে এসে আমাকে ভয়ে জড়িয়ে ধরল। বললাম, অর্জুন, অর্জুন, তোমার বোন, তোমার বাইসা
ভয় পেও না। অর্জুন অসম্ভব হাঁপাচ্ছে। আলতো স্বরে বললাম, অর্জুন 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 শান্ত হও, শান্ত হও। মেঝের ভেতর থেকে বেরিয়ে আসা আবছা আলোর মধ্যে বস্তুটা একটা শরীরের আকার নিল। তারপর দুজনেরই হাত পা মুখ নাড়ানোর ক্ষমতা হারালো। বিস্ফারিত চোখ দিয়ে শুধু তাকিয়ে সেই শরীর সুধার। সুধার চোখে জল। সে মেঝের ডান পাশে দরজার দিকে দেওয়ালে তাকালো আর পুতুলের মতো আমাদের চোখের মণিগুলো সেই দিকে চলে গেল। দেওয়ালে ছবি ভেসে উঠল, যেন প্রজেক্টরে সিনেমা চালানো হয়েছে। সেখানে সুধা বসে আছে। হঠাৎ তাকে পেছন থেকে একজন লোক কালো চাদর দিয়ে ঢেকে দিয়ে জোর করে টানতে টানতে একটা শুনশান জায়গায় নিয়ে এলো। তারপর তার উপর পাশবিক অত্যাচার করে তার গলা টিপে ধরল। সুধা বাঁচার অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পর তার দেহ নিথর হয়ে গেল। এরপর ওই ব্যক্তি কোমর থেকে রিভলভার বের করে সুধাকে তাক করে ট্রিগার টিপল। 1 2 3। তারপর তার সাঙ্গ পাঙ্গরা এসে সুধার শরীরটা মাটি খুঁড়ে পুঁতে দিল। প্রবল আর্তনাদ, কান ফাটানো আর্তনাদ করে সুধা দরজা দিয়ে প্রতিবারের মতো চলে যেতে গেলে অর্জুনের মুখ দিয়ে হঠাৎই একটা কথা বেরিয়ে এলো। সুধা দাঁড়িয়ে গেল। করুণ ও জল ভরা চোখে অর্জুনের দিকে তাকিয়ে সে পিছিয়ে এলো, আর মেঝেতে যেখান থেকে সে এসেছিল আবার সেখানে মিলিয়ে গেল। অর্জুন হাউ হাউ করে কেঁদে উঠল। তারপরই অর্জুনের মুখ থেকে একটা নাম আমার কানে ভেসে এলো, মাধব সিং। তাড়াতাড়ি উঠে আলো জ্বাললাম। অর্জুন মেঝের ওপর মাথা রেখে কাঁদছে। এরপর আমাকে বেশ জোর দিয়ে বলল, আমার ভাইটাকে ওরা এখানে পুঁতে রেখেছে প্রিয়। এখন উপায়? উপায় উপায় আমি করছি। এই বলে অর্জুন ঝড়ের গতিতে বাইরে ছুট লাগালো। আমি ভয় তার পিছনে ছুটলাম, কিন্তু তাকে ধরতে পারলাম না। সে আমাকে ঠেলে দরজা ও লোহার গেট খুলে বাইক নিয়ে কোথায় চলে গেল। তার পেছনে কিছুটা দৌড়ে আমি মুখ থুবড়ে পড়লাম। 10 মিনিট পর অর্জুন, তার ভাই ছোট্টু ও ভানু গাঁইতি, কোদাল, ঝুড়ি ও শাবল নিয়ে দুটো বাইকে করে বাড়ির সামনে এসে দাঁড়ালো। আমার কিচ্ছু করার নেই। ঘরে হুড়মুড় করে ঢুকে পড়ে ওরা গাঁইতি চালাতে লাগলো। বাধা দিতে পারলাম না। ঘরের এক কোণে চুপ করে বসে রইলাম। এইভাবে মেঝে ফুঁড়ে ঢালাই আর ঢালাই ফুঁড়ে মাটি। ঘর নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হলো। এইভাবে 4 ঘন্টা পর অর্জুন ও তার ভাই বাইসা বলে চেঁচিয়ে উঠতে আমার সংবিত ফিরল। পাথরের মতো বসে থাকা শরীরটা তুলে ঘরের ভেতরের ধ্বংসস্তূপের ওপর উঠে 5 ফুট গভীরে গর্তের দিকে তাকাতে দেখি একটা কঙ্কাল। হাতের মোবাইলটা এবার কানের কাছে নিয়ে গিয়ে ফোন করলাম থানায়। এখন বুঝলাম মাধব সিং হুকুম সিং এর বাবা। তাদেরই আমি ভাড়াটে। তার সঙ্গে এটাও বুঝে গেলাম যে এবার ডেরা ডান্ডা আমার উঠল এখান থেকে। এবার অন্য চিন্তা এলো মনে। ডিএনএ টেস্ট করে এটা প্রমাণ করা যাবে যে এটা সুধার শরীরের কঙ্কাল, কিন্তু এটা কিভাবে প্রমাণ করা যাবে ওকে কে খুন করেছে? প্রমাণের অভাবে হয়তো দোষী অধরাই থেকে যাবে। হুকুম সিং এর জমিতে লাশ পাওয়া গেলেও এটা তো প্রমাণ করা যাবে না যে হুকুমের বাবা মাধবী দোষী। আমি অর্জুনকে আড়ালে ডেকে কথা বলতে অর্জুন বলল, যে মানুষটাকে আমি ও আমরা কাকা বলে ডাকি, সেই মানুষটা আমার বোনের সাথে এই ব্যবহার করলো কিভাবে? হ্যাঁ, সব বুঝলাম, কিন্তু আদালত প্রমাণ চায় অর্জুন। তুমি কিভাবে প্রমাণ করবে? তাই সরাসরি তুমি ওর ওপর দোষারোপ করো না। আর তাছাড়া এই মেঝে বা মাটির তলায় যে লাশটা রয়েছে তা আমরা জানলাম কি করে? ভূতের কথা আইন বিশ্বাস করবে? করবে না। আমরা ষড়যন্ত্র করে হুকুম সিং ও তার পরিবারকে ফাঁসানোর চেষ্টা করছি, আর এটা প্রমাণ করা শক্ত হবে না আইনের কাছে। ধীরে ধীরে গ্রাম জেগে উঠে বাড়ির চারপাশে জড়ো হতে শুরু করে দিয়েছে। অর্জুনের ভাই ভীম আমাদের কথা এতক্ষণ চুপ করে শুনছিল। এতক্ষণ পর সে মুখ খুলল, বলল, দেখো প্রিয় বাবু যা বলছেন সেটা যুক্তিপূর্ণ, তবে এখন উপায় কি? অর্জুন বলল, লাইট ডিটেক্টর টেস্ট। আমি বললাম, বোকার মতো কথা বলো না।
পুলিশ যদি বিশ্বাস করে যে দোষী মিথ্যে কথা বলছে, তারপর কোর্ট থেকে পারমিশন নিয়ে সেই লাই ডিটেক্টর টেস্ট হয়, সেটাও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিতে হয়। এর জন্য অবশ্যই তাদের পরিবারের অনুমতি লাগবে। এই গল্প যা এখন মাটি ফুঁড়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে, তার নিষ্পত্তি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তাছাড়া পুলিশ কেস হলে অর্জুন হয়তো আমার চাকরিটা থাকবে না। হে বাবু, সে আমি সামলে নেব। আমিও ভীম দুজনে একসঙ্গে বলে উঠলাম, কিন্তু কিভাবে? কিভাবে? সবার আগে হুকুম সিং তাদের ঘরে তুমি ঢুকে তার সম্পত্তি নষ্টের অভিযোগ এনে তারা তোমাকে ফাঁসিয়ে দেবে। আর আমার সাথে তোমার সাঁট আছে, সেটা প্রমাণ করাও খুব সহজ হবে। বাড়ির সামনে পুলিশের জিপ এসে উপস্থিত হলো। সাব ইন্সপেক্টর জিতেন্দ্রনাথ সিং ও 2 কনস্টেবল এসে ঘরে ঢুকে কঙ্কাল দেখে তারা প্রথম কথা বলল, এই কঙ্কাল কোথা থেকে এলো? গ্রামে গঞ্জে এরকম খুঁজলে হয়তো অনেক লাশ পাওয়া যাবে। তার কারণ কুসংস্কার ও পুরুষতান্ত্রিক সমাজের ক্ষমতা। আমাকে দেখে অফিসাররা বলল, আপনি এ বাড়ির ভাড়াটে না? হ্যাঁ, আজ 4-5 দিন হয়েছে আমি এখানে এসেছি। বাহ, এসেই খেলা শুরু। হ্যাঁ, অর্জুন পুলিশকে ডেকে বলল, ওকে নয় ইন্সপেক্টর, আমাকে বলো। ও কিছু জানে না। আমার ভাইসা আমাকে স্বপ্ন দিয়ে কথা বলে, আর আমি কাল রাতে জোর করে এখানে এসে ওকে ডেকে ওকে মেরে তবে এখানে ঢুকি। হ্যাঁ, না 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 না, ও মিথ্যে কথা বলছে। এই, আপনি চুপ করেন বাবু। আচ্ছা, আমি মিথ্যা কথা বলছি তাই তো? তাহলে ইন্সপেক্টর বলুন তো, ও রাতে ওই কেটে যাওয়ার ডাকটা কোথা থেকে এলো? কোথা থেকে? এখন অর্জুন বলাতে দেখলাম আমার হাতের কনুইয়ে কেটে যাওয়া ও ছড়ে যাওয়ার দাগ। রক্ত বেরিয়ে তা শুকিয়ে গেছে। আমি বলতে যাচ্ছি, কিন্তু এ তো কাল। এ কথা বলার সঙ্গে সঙ্গে ভীম বলল, দাদা, কেন তুমি ভাইজাকে বাঁচানোর চেষ্টা করছো? আমাদের ব্যাপার আমাদের উপর ছেড়ে দাও না, বেশি কথা বললে। এরপর রেগে গিয়ে আমার দিকে এগিয়ে আসতে জিতেন্দ্র ভীমকে আটকে দিল। সাবধান, বেশি চুদুর বুদুর করবি তো এখানে ঘিরে দেবো একবার। এইভাবে কাল রাতে রাস্তায় পড়ে যাওয়ার ঘটনা আমার কাছেই রয়ে গেল, বাইরে প্রকাশ হলো না। এরপর হুকুম সিং আমাকে দেখে অর্জুনদের বলা বক্তব্যে বিশ্বাস করে নিল সহজেই। এরপর যা ভেবেছিলাম তাই হলো। অর্জুনকে পুলিশ তুলে নিয়ে গেল। যাওয়ার আগে অর্জুন বন্ধুত্বের দোহাই দিয়ে আমার মুখ বন্ধ রাখতে বলল। হুকুম সঙ্গে সঙ্গে এসে আমাকে অর্জুনের থেকে আড়াল করল। অর্জুনের কৃতজ্ঞতা ভরা চোখ আমার চোখে জল এনে দিল। আমি ধপ করে মাটিতে বসে পড়লাম। জিনিসপত্র গুছিয়ে বাইকে চড়িয়ে পুলিশের ঠিক করা এক হোটেলে গিয়ে উঠলাম। অফিসেও কাল রাতের খবর গিয়ে পৌঁছল। অফিস 3 দিন ছুটি দিল। অফিসের ম্যাডামও দেখতে এলেন। অর্জুনকে কোর্টে তোলার দিন আমাকেও আদালতে উপস্থিত হতে হলো। এর মধ্যে শুধু মায়ের সাথে নয়, এসব বিষয় নিয়ে সুমনার সাথেও কথা হলো। এখন এমন মনে হতে লাগলো যেন একটা বন্ধুর প্রয়োজন। আদালতে আমাকে জিজ্ঞাসা করলো, কি হলো? এই ভদ্রলোকই কি আপনাকে ধাক্কা মেরে জোর করে ঢুকেছিল? চুপ করে কাঠগড়ায় অর্জুনের দিকে তাকিয়ে রইলাম। কোনো উত্তর দিতে পারছি না। উকিলবাবু আমার নীরবতাকে ভয় পেয়েছে বলে প্রমাণ করে আসতে বললেন। সেদিন বিকেলে বাড়ি ফিরে শুধু হাপুস নয়নে কেঁদেছিলাম। সেদিন আমার মন গুরুদেবের কোলটা খুব খুব চাইছিল, কিন্তু সান্ত্বনা দিয়ে মাথায় হাত বোলানোর জন্য ছিল না গুরুদেবের কোমল বাক্য ও মায়ের স্নেহের হাত। পোস্টমর্টমে প্রমাণ হলো শরীরটা সুধার, কিন্তু গলা টিপে মারার গল্প ও গুলির কথা প্রকাশ হলো না। কোর্টে কেস শুরু হলো, তাই সপ্তাহে 2-1 দিন তো কোর্টে উপস্থিত থাকতেই হতো। অর্জুন সিং এর জন্য একটা ভালো উকিল ঠিক হলো। অর্জুনের বেল অ্যাপ্লিকেশন কোর্টে পেশ করা হলে
পুলিশ ঘটনাস্থলে গিয়ে যা যা দেখেছে তা বয়ান করল। আমাকে আবার প্রশ্ন করল, কি হলো? এই ভদ্রলোকই কি আপনাকে ধাক্কা মেরে জোর করে ঢুকেছিল? উকিলের কথা অনুসারে বললাম, হ্যাঁ। কতদিন হলো আপনি এখানে এসেছেন? আজ নিয়ে 2 সপ্তাহ। হ্যাঁ, শুধু অফিস আর বাড়ি করেছি। বাইরে কোথাও যাওয়ার ও ইতিহাস জানার মানসিকতা নেই। তার মধ্যে এই আদালতে উপস্থিত হওয়ার জন্য মনটা বেশ ভেঙে গেছে। পুলিশ আর কোর্ট করতে করতে মন মানসিকতা জেরবার। একা বসে থাকলে যতটা সম্ভব কাজ নিয়ে থাকার চেষ্টা করি। বলা ভালো, অর্জুনের ভাই ভীমের আড়াল থেকে করা সাহায্যে একটা ভাড়া বাড়ি জুটে গেল। উকিলবাবু সেদিন যা যা ঘটেছে তা আদালতে জজ সাহেবের সামনে জানাতে বললেন। সেদিন সন্ধেবেলায় অর্জুন আমার বাড়ি আসে। তখন আমি ঘুমোচ্ছিলাম। এরপর একসাথে খাওয়া দাওয়া করি। আমার আবার খাওয়া হয়ে গেলে না খুব ঘুম পায়। আমি বুঝতে পারি ওর অন্য অভিসন্ধি আছে। এরপর আমি আর কিছু জানি না। তা কখন খাওয়া দাওয়া করেছিলেন? ওই 11টা, 11:30 হবে। ফোন কল রেকর্ড অনুযায়ী 7:30 নাগাদ অর্জুন সিং আপনাকে ফোন করেছিল। তাহলে এতক্ষণ কি করছিলেন? গল্প? আগে। কিসের গল্প? আমার বাড়ির কথা, মায়ের কথা, এইসব। তাহলে অর্জুন আপনাকে ধাক্কা মারলো কখন? উকিলবাবু জিজ্ঞাসা করলেন। যখন দেখি ও ঘরের মেঝে ফাটাচ্ছে, তখন ঘুম ভেঙে গেলে আমি ওকে বাধা দিতে যাই, আর তখনই ও ধাক্কাটা মারে। অর্জুন কি আপনাকে এর পর মেরেছিল? না 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 না, কখনো না। আমি ওর দোকান থেকে হোম ডেলিভারির খাবার কিনি। সেদিনের মতো এমন উগ্র ওকে কখনো দেখিনি। আর না, এবার আমি নেমে পড়লাম কাঠগড়া থেকে। ও, এখানে বলে রাখা প্রয়োজন, এখানে আমাকে জেরা করেছিলেন পাবলিক প্রসিকিউটর, মানে সরকার পক্ষের উকিল। অনেকের জেরার পর কোনোভাবেই প্রমাণ হলো না অর্জুন খুন করেছে বা হুকুম সিংকে ফ্যাসাদে ফেলার পরিকল্পনা করেছে। আর হুকুম সিং এর জমিতে মৃতদেহ পাওয়া যাওয়া নিয়ে সন্দেহ তালিকায় তার নাম যুক্ত হলো। হুকুম সিং যেহেতু বাইরে, তাই অর্জুনকে বেল করিয়ে বাইরে আনা সম্ভব হলো। এরপর শুধু তারিখ পড়ে, ওই দিন হাজিরা দেওয়া, আবার ফিরে এসে কাজ। সপ্তাহ এখন মাসে রূপান্তরিত হয়েছে। বিচারক মানে জজ সাহেবও বুঝে গেছেন যে এই কেসের নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কম, তাই কেস ডিলে হতে লাগলো। জীবন ফিরতে লাগলো স্বাভাবিক ছন্দে। অর্জুন সিং এর সঙ্গে আমার বন্ধুত্বটা এখন আড়ালে আবডালে। অর্জুন সপরিবারে বোনের শ্রাদ্ধ করতে সুধাবায় গেল। নিমন্ত্রণ জানালো আমাকেও, আমিও গেলাম, তবে একটু অন্যভাবে, অফিসের কাজ নিয়ে। এমনভাবে উপস্থিত হলাম যেন দেখে মনে হয় যে হঠাৎ এসে পড়ায় দেখা হয়ে গেছে। সুধাবায় যাওয়া আমার তালিকায় ছিল। অত্রি ঋষির দ্বারা তৈরি এই আশ্রম। এখানে ভগবান রাম তার বাবার পারলৌকিক কাজ করেছিলেন বনবাসে থাকার সময়। এই পারলৌকিক কাজ করতে লক্ষণ ও সীতামাও এখানে উপস্থিত ছিলেন। এই এলাকায় ঢোকার সঙ্গে সঙ্গে আমার শরীরে প্রচণ্ড শিহরণ জাগতে আরম্ভ করল। ঠিক যেমন শরীরে কারো উপস্থিতি বা অন্ধকার ঘরে ভয় পেলে জানান দেয়, ঠিক সেই রকম আমার চারপাশে মনে হতে লাগলো যেন কেউ বা কারা উপস্থিত হয়ে মুক্তির কামনা করছে। তার সাথে বহু ধরনের ভূতে ধরা মেয়েদের ও ছেলেদের আনা হয়েছে। তারা তার মধ্যে চিৎকার করছে। এই জায়গা আমার ভালো লাগছে না, শরীরটা বেশ ভালো বোধ হচ্ছে না। দেবতা রাম এখানে 1 মাস কাটিয়েছিলেন। উফ, কি অসহ্য। হঠাৎ ফিরে যাব মনস্থ করে পেছন ঘুরতেই দেখি ভীম। আরে কি হলো? তুমি চলে যাচ্ছ কেন? হ্যাঁ, শরীরটা একদম ভালো লাগছে না। আসলে এই জায়গাটাই এরকম। এসো একবার ভাইসার সাথে দেখা করে যাও। এই বলে ভীম আমাকে টপকে এগিয়ে গেল।
বাধ্য হয়ে আমিও ভীমের পিছু নিলাম। ভীম অর্জুনের কাছে নিয়ে গেল। এখানে একটা কুণ্ড আছে। আত্মা মানে ভূতে ধরা মানুষকে প্রেতাত্মার থেকে মুক্তি দিতে এই কুণ্ডের জলে স্নান করায়। এই কুণ্ডের নাম গয়া কুণ্ড। শ্রীরামচন্দ্র পিতার শ্রাদ্ধের জন্য ভূমিতে তীর ক্ষেপণ করে গঙ্গার সৃষ্টি করেন। চারপাশ ঘেরা সিঁড়ির এক কোণে বসে অর্জুনের পরিবার। অর্জুন মন দিয়ে তার বাবা মায়ের সাথে পুজো করছে, দেখে ভালো লাগলো। বসলাম অর্জুনের পুজোর স্থান থেকে একটু তফাতে। ভীম পুরোহিত মহান্ত বিক্রমাদিত্যের সাথে পরিচয় করিয়ে দিল। বসলাম যখন, তখন আমার প্রশ্নের তীর ছুঁড়ে দিলাম মহান্তর দিকে। দু একটা প্রশ্ন আছে, করতে পারি? মহান্ত একগাল হাসি দিয়ে বললেন, অবশ্যই করতে পারেন। মালু আপনার কে হয়? জিজ্ঞাসা করায় বুঝতে পারলাম না। ভীম আমার পাশেই ছিল। ভীম বলল, উনি আমার চাচা হয়। ও আচ্ছা আচ্ছা। প্রশ্নসূচক দৃষ্টি দিয়ে ভীমের দিকে তাকাতে ভীম আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, মুলায়ম সিং আমার বাবা। তখন বুঝলাম মুলায়ম কখন মালু হয়ে গেছে এদের মুখে। যাই হোক, পুরোহিতের কথানুসারে বুঝলাম প্রতি মঙ্গলা চতুর্থীর দিন এখানে পুজো হয়। তবে এখানে নাকি সকাল 8টায় খোলে আর বিকেল 6:30টায় বন্ধ হয়। অন্য সময় এখানে এলে এখানে নানান প্যারানর্মাল অ্যাক্টিভিটি চোখে পড়ে। যারা এখানে রাতে এসেছে ভূত দেখার জন্য তাদের বেশিরভাগ মরে গেছে, খুঁজে পাওয়া যায়নি বা পাগল হয়ে গেছে। মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আর বেশিক্ষণ বসে থাকতে পারলাম না, উঠে পড়লাম মহান্তকে প্রণাম করে। ভীম আমার হাল দেখে বলল, আরে এ কি, তোমার গা তো তাপে পুড়ে যাচ্ছে যে। চলো চলো বাইরে চলো, এসো এসো এসো। ভীম আমাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। অর্জুনকে সাধারণভাবে আসছি বলতেও ইচ্ছে হলো না। হঠাৎই সারা গা টলমল করছিল। ভীম হাত ধরে নিল। এরপর চোখের সামনে যেন বিশাল এক আলো এসে পড়ল। তারপর আমি কোথায় যেন তলিয়ে গেলাম। আবছা আবছা আলোয় চোখ খুলতে কতগুলো অচেনা মুখের সামনে একটা চেনা মুখ দেখে সম্বিত ফিরে এলো। মুখের সামনে ঝুঁকে নার্স, ডাক্তার ও ভীম। জ্বরটা হঠাৎই 105 হয়ে পড়েছিল। কেন ও কিভাবে জানা নেই। ডাক্তার আমার ফোনটা ভীমকে দিয়ে দিয়েছে, তাই অসহায়ভাবে বিছানায় পড়ে আছি। শরীরে কোনো জোর পাচ্ছি না। মায়ের ফোন নিয়ে ভীম আমার কাছে এলো। মা বললেন, কি হয়েছে? জানি না কি হয়েছে, দেখি ডাক্তার কি বলে। বাবাই, আমি যাব? না না মা, তোমায় আসতে হবে না। হসপিটাল থেকে ছাড়া পেলে তারপর আমি যাব কিছুদিনের জন্য। চিন্তা করিস না, আমি ভালোই আছি। তবে তবে একটা খবর না দিলেই নয়। বাবাই জানিস, আমাদের জীবন থেকে না গুরুদেব চলে গেছেন চির সমাধির দেশে। কথাটা শোনার পর আমার পায়ের তলা থেকে মাটি, মাথার ওপর থেকে ছাদ সব সরে গেল। যেন এক গভীর অনন্ত অন্ধকার কূপের মধ্যে আমি তলিয়ে যেতে থাকলাম। মায়ের কথা যেন দূর থেকে বহু দূরে দ্রুত গতিতে মিলিয়ে যাচ্ছে। ডাক্তার, নার্স দৌড়ে এসে একটা ডেকাড্রন পুশ করলো আমার শরীরে। অক্সিজেন মাস্ক পরানো হলো মুখের ওপর। ইঞ্জেকশনটা শরীরে ইনজেক্ট করতেই সারা শরীরের মধ্যে বিদ্যুৎ খেলে গেল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল, আর তার সাথে এলো বুক ফাটা আর্তনাদ ও বাঁধ ভাঙা চোখের জল। ভীম বুঝতে পারল কোনো অঘটন ঘটেছে আমার জীবনে।
ভীম আমাকে তার বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে? আমাকে তুমি বলতে পারো, বলো কি হয়েছে তোমার? আমার মন, আমার প্রাণ, আমার জীবন যে সেই গুরুদেব আমাকে একা করে চলে গেছেন। আমি তার জন্য কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। ডাক্তার আমার শরীরের অবস্থা দেখে আমাকে ঘুমের ইঞ্জেকশন দিতে অল্প কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে চোখ খুলে দেখি ভীম ও ভীমের পাশে অর্জুন। কি হলো দোস্ত? সব শেষ। শেষ নয়, এখান থেকে তোমার শুরু। কুল কুল, শান্ত হও। জ্বরটা এখন কমেছে, কিন্তু শরীর বেশ দুর্বল। অর্জুন, ভীম এরা আমার দুই ভাই যেন। রক্তের সম্পর্কের লোকেরাও এত করে না যা এরা আমার জন্য করছে। ভীম তো বলেই ফেলল, আমি বাইসাকে দেখিনি, কিন্তু আমার একটা ভাই পেলাম। আমার শরীর যতদিন অসুস্থ ছিল ততদিন দুজনে পালা করে আমায় পাহারা দিতে আসতো। আজ ওদেরই কাঁধে ভর দিয়ে ঘরের পথে পা বাড়ালাম। ঘরে ঢুকতে অবাক হলাম। সুমনা ও নয়নবাবু আমার সামনে দাঁড়িয়ে। সে কি, ওদেরকে খবর দিল? ম্যাডামের কথা তো আমাদের বলোনি, কিন্তু দেখো আমরা ঠিক চিনে ফেলেছি। সাঁঝের পরন্ত সূর্যের হলদে আলো সুমনার মুখে, বেশ ভালো লাগলো। সুমনা কাছে এসে বলল, কেন, একটা ফোন করলে কি খুব অসুবিধে হতো? সব কিছু একা একা সামলালেন, কোনো দরকার ছিল? শুধু সুমনার মুখের দিকে তাকালাম। ট্রেনের আলাপের পর আমি তার এত আপন হলাম কিভাবে? হাসলাম, আর কিছু বললাম না। চোখটা একবার চারপাশে ঘুরিয়ে নিয়ে ঘরের দিকে এগোলাম। অর্জুন ও ভীম বিছানায় বসিয়ে দিয়ে বলল, নিন ম্যাডাম, এবার আপনার মানুষকে আপনি সামলান। অর্জুনের দিকে তাকিয়ে ইশারা করে কাছে ডাকলাম। অর্জুন কাছে আসতে ওর কানের কাছে ফিসফিসিয়ে বললাম, অর্জুন, ও আমার স্ত্রী এখনো হয়নি, আর তাছাড়া আমার গুরুদেব একটা সংশয় প্রকাশ করে গেছেন ওনার ব্যাপারে। এটা শোনার পর অর্জুন হেসে উঠল। আরে, ওনাদের খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো চিন্তা করবেন না। ম্যাডাম বলুন, বলুন কি আনতে হবে বলুন, সব হাজির হয়ে যাবে। বুঝে গেলাম সবার সামনে কানে কানে কথা বলায় সেটা সকলের মনে, বিশেষত সুমনার মনে কোনো সন্দেহ বা প্রশ্নের সঞ্চার করতে পারে, তাই বিষয়টা হালকা করতে তার এমন আচরণ। অর্জুনকে ভীষণ ভালো লাগলো। ভীম ও অর্জুন চলে গেল। সুমনা ওদের পিছু নিল। নয়নবাবু একটু দূরে দাঁড়িয়েছিলেন। আমি তাকে কিভাবে অ্যাকসেপ্ট করব এটা নিয়ে মনে হয় ভাবছেন। নয়নবাবুর দিকে চোখ যেতে উনি এসে পাশে বসলেন। বললেন, সেদিন তুমি চলে আসার পর হঠাৎ আমার ঘরে জ্বলে ওঠা আলোটা আবার নিভে গেছে। সুপ্রিয়, তুমি আমার কি গো? কিভাবে খবর পেলেন? নয়নবাবু বলতে শুরু করলেন। সুমনা তোমাকে ফোন করার পর না পেয়ে খুবই অশান্ত হয়ে পড়েছিল। প্রত্যেক দিন ফোনে তোমার সাথে কথা হতো, হঠাৎ হঠাৎ ফোন বন্ধ হয়ে যাওয়ায় ও বেশ বিভ্রান্তিতে পড়ে। সবার যেমন মনে হয় না কোনো বিপদ হয়েছে কিনা। এটা জানতে পারি এই পরশু। ভীম তোমার ফোনটা ধরে, হঠাৎ অন্য গলা পেয়ে সুমনা বলে,
কে বলছেন? তাতে ভীম জিজ্ঞাসা করে, আপনি কে? সুমনে জানাই, ও তোমার বন্ধু, কিন্তু ওরা ওখানে আসার পর 2-2 4 করে দেয়। কাকাবাবু, আমি এখনো এত দূর এগোতে পারিনি। আর বিশ্বাস করুন, পারবো কিনা সত্যি জানি না, কারণ আপনি হয়তো জানেন না। দাঁড়ান, আপনাকে একটা ছবি দেখাই। এই বলে ফোন থেকে বের করে ছবিটা দেখাতে কাকাবাবু অর্থাৎ নয়নবাবু চমকে উঠে বলেন, দেখি, এ তো সুকান্ত। তাহলে কাকাবাবু, আমি আপনার মেয়েকে কিভাবে গ্রহণ করব বলুন তো? সে কেন আমার সাথে এইভাবে ছলনা করছে? সুমনা হঠাৎই পেছন থেকে বলে উঠল, আমি কোনো ছলনা করিনি। সুকান্তকে সত্যিই আমি আর দেখতে পাই না। তবে যেদিন আপনি আমাকে ছবিটা পাঠান, সেদিনই এই ছবিতে তাকে আমি দেখতে পেয়েছি। আমার মনের খবর জানাতে আপনার কাছে সময় চেয়ে নিয়েছিলাম। সে সময় দেখছি বোধহয় এখনো শেষ হয়নি, জানেন। আমার অন্তর থেকে সুকান্তের স্মৃতি আমি অনেকটাই মেটানোর চেষ্টা করেছি, কিন্তু মেটাতে পারিনি। বাবা তার বার্ধক্যজনিত সমস্যায় আমার ভবিষ্যতের কথাই সবসময় ভাবছে, তাই হয়তো। সুমনা, সুকান্ত তোমাকে খুব ভালোবাসে। তার মতো ভালোবাসা আমি দিতে পারবো না। তবে আমরা ভালো বন্ধু কি হতে পারি না? নয়নবাবু বললেন, দেখো বাবা, সমাজ তো একটা ছেলেও একটা মেয়ের বন্ধুত্ব মেনে নেবে না। বন্ধু মানি যে তাদের কাছে অন্য সম্পর্ক। সেটা একটা বাবা হিসেবে আমার মেনে নেওয়া সম্ভব নয়, যেখানে তার একটা পবিত্র সম্পর্কের দিকে আঙুল তুলবে। কাকু, এদেশে সমাজের লোক কে কি বলছে তা ভেবে কি লাভ বলুন তো? তুমি বলছো এতে তোমাদের কিছু যায় আসে না। যখন তোমার বন্ধু, তোমার আত্মীয় তোমাদের নিয়ে খারাপ কথা বলবে, তখন কি মেনে নিতে পারবে? এই দেখো, অর্জুন ও ভীম, ওরা সুমনাকে কি ভেবেছে বলো? বন্ধু নাকি অন্য কিছু? আমি চুপ করে রইলাম। সত্যি অভিজ্ঞ চোখে সবকিছুই ধরা পড়ে গেছে। সুপ্রিয়বাবু, আমরা রাতের গাড়িতে ব্যাক করব। কাল কলেজ আছে, সেটাই বলতে গিয়েছিলাম অর্জুন বাবুদের। আর আমি যে আপনার খুব ভালো বন্ধু, এই পরিচয়টাও স্পষ্ট করে দিয়েছি ওদের কাছে। আমাকে ভুল বুঝছেন আপনারা, ভুল বুঝছেন আমাকে। আমি আমার অন্তরটা কিভাবে খুলে আপনাদের সামনে রাখবো বলুন? আমার গুরুদেব আমাকে ছেড়ে চলে গেছেন। আমি আজ আশ্রয়হীন, সহায় সম্বলহীন মানুষ। তাদের মতো সাধক তো নই। তাদের সবকিছু থেকেও কিছুই থাকে না, আর আমি একজন সাধারণ মানুষ। আমার সব থেকেও আজ কিচ্ছু নেই। ঘর বাঁধার স্বপ্ন আমি দেখেছি শুধু তোমাকে নিয়েই, কিন্তু একটা ভয় হয়, যদি ক্ষতি হয় তোমার আমাকে নিয়ে। কারণ এই মনকে পরিবর্তন করেছো তুমি, ভাবনাতে এসেছো তুমি, তোমাকে নিয়ে ভাবতে শিখিয়েছো তুমি। আমি? হ্যাঁ, তুমি মনে করো তোমার কথাগুলো। আমার কথা ভেবে যদি সম্পর্কটা তৈরি করতে চান, তবে আবার আসবেন, আমি অপেক্ষা করব। কেন বলেছিলে সেদিন? হ্যাঁ, কেন বলেছিলে? আমিও সুমনা 4 দিনের ছুটি নিয়ে এসেছি এখানে। আমি সুমনার দিকে তাকালাম, বললাম, কেন? আজ রাতে না তোমাদের ফিরে যাওয়ার গাড়ি আছে? আমাকে ক্ষমা করুন। আমি সুমনার দিক থেকে মুখটা সরিয়ে নিলাম। কেন জানি না, আমার মন বলছিল এরা একদিন কাটাতে এখানে আসেনি, ওদের অন্য প্ল্যান আছে। যাই হোক, কিছুক্ষণ পরে অর্জুন এসে গেল খাবার নিয়ে। সুমনা অর্জুনের হাত থেকে খাবার নিয়ে ভেতরে গেল।
আমিও অর্জুনের সাহায্য নিয়ে বাথরুমে গেলাম। মুখে চোখে জল দিয়ে হাত মুখ ধুয়ে হাসপাতালের পোশাক পরিবর্তন করে নিলাম। অর্জুন, তোমাদের ওপর বোঝা হয়ে গেলাম। এ কথা বলতেই অর্জুন বলল, শুনুন, এ কথা আর একবার বললে না সোজা তুলে আমি আছাড় মারবো। আরে দোস্ত ইয়ার, সব ভাই ভাই। হ্যাঁ, একটা কথা বলি, এ মেয়েটা কি ভাবি হবে? জানি না, গুরুদেবের যা ইচ্ছা। আরে তোমার ইচ্ছেটা বলো না। ইচ্ছা আর ভয় দুটোই আছে। অর্জুন এখন আমার এখানে একমাত্র বন্ধু, তাই ওকে সব কথা বলা যায়। বললাম ও দেখালাম সেই ছবিটা, কারণ ও আমার ব্যাপারে যতটা প্রত্যক্ষভাবে জানে ততটা আর কেউ জানে না। সব দেখেও বলল, আরে কাল সুমনা বাইসাকে একবার সুধা ভাই কুণ্ডে স্নান করাতে নিয়ে যেতে পারবে? আমি বললাম, কিন্তু সেখানে পুজো তো চতুর্থীর দিন হয়। আরে হ্যাঁ, কালই তো চতুর্থী আছে। কি বলো? এর মধ্যে 1 মাস হয়ে গেল? কি করে? আরে প্রিয়, তুমি কতদিন ঘুমিয়েছিলে জানো? না। 15 দিন। 15 দিন? হ্যাঁ, 15 দিন। 15 দিন পর তোমার চোখ খুলে, তারপরে আবার 7 দিন একভাবে পড়েছিলে, তারপর ধীরে ধীরে তুমি উঠলে, হাঁটা চলা করলে। তুমি জানো 1 সপ্তাহ তুমি হাসপাতালে ছিলে। হ্যাঁ, আসলে 1 মাস তুমি হাসপাতালে। খরচা এসডিও ম্যাডাম অফিস থেকে ব্যবসা করে দিয়েছে। ম্যাডাম বেশ ভালো। ভালো? সরকার না চাইতে কোনো কিছু দিয়েছে? একদিন হাঙ্গামা করলাম, ব্যাপার সব হলো। তুমি অন ডিউটি অসুস্থ হয়েছ, ওরা টাকা দিতে বাধ্য আছে। কি হলো প্রিয়? আরে মুখের দিকে তাকিয়ে কি দেখছো? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। সোজা অর্জুনকে বুকে জড়িয়ে ধরলাম। অর্জুনও বাহুর জোর শক্ত করল। তারপর আমার চোখে জল দেখে অর্জুনও কেঁদে ফেলল। তারপর দুজনেই দুজনের দিকে তাকিয়ে হাসতে আরম্ভ করলাম। বাবু, হাসির আওয়াজ বাইরে যেতেই হয়তো সুমনা দরজায় নক করলো। কি হলো? খাবার দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, যাই বললাম দুজনে। বলা হয়নি, নতুন আস্তানাটা 2 কামরার, মানে 2 BHK, 2টো ঘর, একটা ডাইনিং হল ও একটা কিচেন। ঘরের সাথে লাগোয়া বাথরুম। 4টে চেয়ারের টেবিলে 4 জন বসে হাসি মজা করতে করতে খেতে লাগলাম। এর মধ্যেই সুধাবাই যাওয়ার কথাটা অর্জুন পারল। সুমনা ও নয়নবাবু রাজি হয়ে গেল। খাওয়া সেরে অর্জুন ও আমি একটা ঘরে ও সুমনা ও নয়নবাবু আর একটা ঘরে শুয়ে পড়লাম। এখন কিছুদিন আমার একটা অ্যাটেন্ডেন্ট লাগবে। অর্জুন প্রেসক্রিপশন অনুযায়ী আমাকে ওষুধ দিয়ে শুয়ে পড়ল। অর্জুন, এখন কোর্টে যেতে হয়? জিজ্ঞাসা করলাম। সে পার তো উঠে গেছে। পুলিশ কেস, আনসলভ মিস্ট্রি নাম দিয়ে কেস ক্লোজ করে দিয়েছে সব। তোমার রাগ হয়নি? না, আর রাগ নেই। সত্যি? এই তো, গুড বয়। গুড বয় না প্রিয়, আমি গুড বয় নই। আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে দিই না। যে ও আমার পরিবারের ক্ষতি করবে তাকে আমি ছেড়ে দিই না। আজ মনে করো কতদিন পর আমি ও তুমি ঘাটে শুয়ে আছি।
যাক ছাড়ো, আমি তোমায় পুরনো কথা বলে রাগিয়ে দিতে চাইনি। তবে কিছু কথা তুমি জানো না। হুকুম সিং এর বাবা মাধব সিং আজ লাপাতা। আমি বেশ শঙ্কিত হয়ে সন্দেহের দৃষ্টিতে অর্জুনের দিকে তাকালাম। ভগবান ওকে শাস্তি দিয়েছে বাবু। কিভাবে অর্জুন? যেভাবে ও আমার বোনকে মেরেছিল সেভাবে। মানে? তুমি যখন হাসপাতালে ছিলে একদিন মাধব সিং বুকে দর্দ নিয়ে ভর্তি হলো। তোমার জন্য একদিন ভীম ও একদিন আমি হাসপাতালে রাত জাগলাম। একদিন সুযোগ হলো, হাসপাতালে যেদিন আমাকে দেখে হুকুম বলল, অর্জুন তুই তো আছিস, তুই একটু বাবাকে দেখে নিতে পারবি? আসলে একটা কাজ আছে বাড়িতে। বললাম হ্যাঁ, কেন পারবো না। হুকুম ওর বাবার কার্ডটা আমার হাতে দিয়ে চলে গেল। রাতে গেলাম ওর ঘরে, অক্সিজেনটা বন্ধ করে দিতে ও ছটফট করতে লাগলো। মনিটরটা ট্যাং ট্যাং করে যাতে আওয়াজ না করে, তাই ঘরের সুইচটা অফ করে দিই। তারপর 15 মিনিট, only 15 মিনিটস, আবার সব স্বাভাবিক। শুধু মাধব সিং আর স্বাভাবিক হলো না। সকালে ডাক্তার এলো, হার্ট ফেলিওর, বাস সব খতম। আমি তোমাকে খুনি বানিয়ে দিলাম। তুমি আমার ভুল ভাঙালে, পরিবারের ভেতর লুকিয়ে থাকা শয়তানকে চেনালে, ও আমার ব্যানের ওপর হয়ে চলা প্রতিদিনের যন্ত্রণা থেকে তাকে মুক্তি দিলে। কিন্তু আমি তো তোমাকে মাধব সিংকে খুন করতে বলিনি। যদি তুমি এটা প্রতিশোধ নাম না দিয়ে খুন বলো, দোষীকে সাজা না দেওয়া যদি অন্যায় বলো, তবে আমি অন্যায় করেছি। হ্যাঁ, এর জন্য কি প্রায়শ্চিত্ত করতে হবে বলো? আমি রাজি আছি। একজন বিশ্বাসের মর্যাদা যেভাবে দিল, আর আমার মেয়ের বয়সী পয়সাকে যেভাবে মারল, তাকে সেভাবেই বিশ্বাসের মর্যাদা আমি ফেরত দিলাম। হ্যাঁ। আমি চুপ করলাম। সব থমথমে হয়ে গেল। কিছুক্ষণ পর স্বাভাবিক হলো। অর্জুন আমার কাছে ক্ষমা চাইল। আমি তার জন্য কি শাস্তি বিধান করছি তাও জানতে চাইল। সেখানে আমার আর কিছু বলার ছিল না। রাতের অন্ধকার কেটে আলোর প্রকাশ হলো। ভোরের দিকে নিদ্রা দেবী চোখে ভর করল। সকালে ভীম এসে হাজির। চোখ খুলে দেখি ভীম ঘরের চেয়ারে বসে নিউজ পেপার পড়ছে। বললাম, অর্জুন কোথায়? বাড়ি গেছে। আজ নাকি তোমরা সুধাবায় যাবে? হ্যাঁ, ওরা যাবে, আমি থাকবো। কেন? সেদিনের কথা মনে পড়বে বলে? না না না, তা ঠিক নয়। আর একটু ক্ষমতা না হলে ঠিক ওখানে পেরে উঠবো না। তা ঠিকই বলেছ। বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসার পর সুমনা ব্রেকফাস্ট নিয়ে এলো। চাও ব্রেকফাস্ট খেতে খেতেই কলিং বেলটা বেজে উঠল। অর্জুন। কি ম্যাডাম, রেডি? একদম। ওর খাওয়া হলে আমরা একসাথে খেয়ে বেরিয়ে পড়বো। আরে আমি আছি, আপনি যান, খেয়ে নিন। সুমনা চলে যেতে অর্জুন আমার পাশে এসে বসল। তোমার মোবাইলের ছবিটা আমাকে পাঠাও তো, আমি ওখানকার একজনের সঙ্গে একটু কথা বলছি। কি ব্যাপারে জিজ্ঞেস করলাম। ওই তোমার দেখানো ওই ছবির সম্বন্ধে। হ্যাঁ, উনি এসব ভূতের ছায়া করাতে পারেন না। তুমি এইসব করতে ওকে ওখানে নিয়ে যাবে? হ্যাঁ, তুমি চাও না ওর মাথার ওপর থেকে কালো ছায়াটা চলে যাক? হ্যাঁ, অবশ্যই চাই, কিন্তু এতে ওর ক্ষতি হতে পারে। কিচ্ছু হবে না। আরে সঙ্গে তো তুমি যাবে নাকি? চলো।
আমি ভীমের দিকে তাকাতে ভীম বলল, আরে ভাইজা তো ঠিক মতো শরীরে তাকত পাচ্ছে না। অর্জুন বলল, আরে ওসব আমি সামলে নেব, তুমি দেখলে অন্তত বুঝতে পারবে তো যে পরিস্থিতিটা কোন দিকে চলছে। হ্যাঁ, অনেক গড়িমসি করে রাজি হলাম। সুধাবাই যাওয়ার পর মূল ফটক বা দরজা পার হতেই বিক্রমাদিত্য, যে মহন্তের সাথে একবার দেখা হয়েছিল, তার সাথে পুনরায় দেখা হলো। দেখা হতেই তিনি বললেন, কি কেমন আছেন? পরে জানলাম উনি সুমনাকে দিয়ে সুকান্তর উদ্দেশ্যে শ্রাদ্ধ তথা পিণ্ডদান করাবেন। সুমনা সে কাজ করতে রাজি। শুরু হলো কাজ। আমি পিছনে বসে দেখতে লাগলাম। ওং দেবব্য পিতৃভ্যশ্চ মহাযোগীভ্য এবচ হায় সদায় চ নিত্যমেব নমো নমঃ। সব কাজ শেষ হলো। সুমনা কাজ শেষ করে আমার দিকে তাকালো। ভিজে কাপড়, তাই সুমনার দিকে তাকিয়ে চোখ ঘোরালাম। বললাম, অর্জুন চলো আমরা একটু অন্যদিকে যাই। অন্যদিকে গিয়ে দাঁড়িয়ে আছি, মহান্ত বিক্রমাদিত্য এসে বললেন, আপনার সাথে একটু কথা আছে, এদিকে আসুন। অর্জুন ও আমি তার সামনে গেলে তিনি বললেন, দেখুন সুপ্রিয় বাবু, আত্মা ওকে ছাড়েনি, পিছনে আছে, ওকে নিয়ে যাবে, তবেই ওই আত্মা শান্তি পাবে। প্রথমেই আমার মনে হয়েছিল যে সব কাজ পণ্ডশ্রম ছাড়া কিছুই নয়। এখন তাই প্রমাণিত হলো। অর্জুন বলল, প্রিয়, ও ম্যাডামকে ভুলে যাও। জানি, এক সময় না এক সময় তো ভুলতেই হবে, তাই বেশি জড়াতে চাই না। সুমনা পোশাক পরিবর্তন করে এলে বাড়ির পথে রওনা হলাম। আগামী পরশুদিন ওরা চলে যাবে, হয়তো আর কোনোদিন দেখা হবে না, কারণ কিছু কিছু সম্পর্কের পরিণতির কথা ভেবে আর এগোনো উচিত নয়। যে ভালোবাসা স্থায়ী হবে না, যে ভালোবাসার অভ্যন্তরে থাকবে এক আত্মার দীর্ঘশ্বাস, সেই সম্পর্ক হয়তো দীর্ঘ হওয়ার নয়। জীবনের এই পর্যায়ে মেনে নেওয়া কঠিন, যেখানে প্রতি মুহূর্তে আশঙ্কা ও ভয়। যা হবে দেখা যাবে বলে ঝাঁপিয়ে পড়া যায়, কিন্তু ঝাঁপানোর পর সাঁতার দিতে না পারলে, নিছক হাবুডুবু খেয়ে সম্পর্কে থই না পাওয়া থাকলে, দম বন্ধ হয়ে একটু একটু করে মরা ছাড়া আর কি হতে পারে? ভালোবাসতে গেলে ভালোভাবে তাকে রক্ষা করতে হলে অবশ্যই মনের মধ্যে ভালোবাসার চারাটাকে রক্ষা করা বিশেষ প্রয়োজন। আমি যদি তার জীবনে সমস্যা নিয়ে আসি, জীবন সংশয় নিয়ে আসি, তাহলে কি লাভ সেই ভালোবাসাকে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার? তাই দূর থেকে মনের অন্দরে তার প্রতি প্রেম আর কদিনের স্মৃতি সুখ হয়ে থাক আমার মনে ও জীবনে। সুমনা ফিরে এসে আমার সামনে দাঁড়ালো। আমি তখন ঘরে একা। হঠাৎ জিজ্ঞাসা করল, সুকান্ত কি তার আলোয় গেল? সে কি ভালো রইল? তার কি ভালো হলো গো, বলো না। এই প্রশ্নগুলো শুনে অবাক হলাম না, মনে আঘাত পেলাম না, কারণ এখন আমি বুঝতে পেরেছি সুকান্তর সুখে থাকাই সুমনার কাম্য। তাতে তাকে যে কোনো মূল্যই দিতে হোক না কেন। নিজের চাহিদা ও নিজের ভালোবাসা সব ওই একটা মানুষকে ঘিরে। তাই তো সে এক পা এগোলে সুকান্ত কষ্ট পাবে মনে করে 10 পা পিছোচ্ছে। আজও পিণ্ড দিতে গিয়ে চোখ বন্ধ করে পিণ্ডদান করেনি, কারণ শ্রাদ্ধে তার মন ছিল না। সে দুনৌকায় পা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত। আমি শুধু মাধ্যম, মানে ইন্টারপ্রেটার, দুই জগতের মাঝের। বললাম, হ্যাঁ, খুব শান্তি পেয়েছে। সুমনা শুনে হাসতে হাসতে চলে গেল। আজ সে তার পুরাতনকে জলে ফেলে আসেনি, বরং যা বহন করে নিয়ে চলেছিল তাকে নিয়েই সে ফিরেছে, তাকে নিয়েই সে এগোতে চায়। তাই সে যাকে চায় ও তাকে নিয়েই ভালো থাকুক। আমি মাঝের সেতু হয়ে সারা জীবন শুধু মনের বোঝা বয়ে চলতে পারবো না।
তাই এখানে ইতি টানাই ভালো। অর্জুন ঘরে এলো। আরে কি হলো প্রিয়? জিজ্ঞাসা করল। বললাম, অর্জুন, প্রেম মানে স্যাক্রিফাইস, আমি জানি, তবে আমি এভাবে ঠকাতে পারবো না। আমি যাকে ভালোবাসবো অবশ্যই চাইবো সে আমাকে ভালোবাসবে। আজ আমি সুমনার জীবনে যদি আসি, তাহলে আমার মন থেকে সেই সন্দেহটা কি কখনো যাবে যে সুকান্তকেও ভুলে আপন করেছে? বিশ্বাস থাকলে ওর কোনোদিনের একটা কথাতেও যদি সুকান্ত আসে, আমি কি ওকে মেনে নিতে পারবো? কারণ আমি তো চাইবো, বলো, যে সে আমার হোক, আমার হয়েই থাকুক। তার মনে সুকান্তর জন্য কোনো ফিলিংস না থাকলেও বিশ্বাস হয়তো আমার পোক্ত হবে না, কারণ আমি আমাকে বিশ্বাস করতে পারছি না। ফলে রামের দেশে সীতাকে বারবার অগ্নি পরীক্ষা দিতে হবে অর্জুন। প্রিয়, আমি বুঝতে পারছি। যখন তুমি জানো সুকান্ত তাকে ছাড়েনি, তখন এর সম্পর্ক তোমার পক্ষে মেনে নেওয়া কঠিন। আমি অর্জুনকে বললাম, তাহলে কি করা উচিত বলো? দেখো, কত প্রেমই তো পূর্ণতা পায় না। মনে করো না, একটা স্বপ্ন দেখেছিলে আর তা পূরণ হলো না। কলিং বেলটা বেজে উঠল। একটা চিঠি এসেছে। সই করে রিসিভ করে দেখলাম অফিস থেকে পাঠিয়েছে। খাম খুলে দেখলাম ট্রান্সফার অর্ডার। অর্জুনকে চিঠিটা দেখালাম। অর্জুন বলল, প্রিয়, হে প্রিয়, এটা সবচেয়ে ভালো হলো ভাই। হ্যাঁ, তোমার গুরুদেব তোমাকে রক্ষা করেছেন। পরদিন সুমনা ও নয়নবাবু জয়পুর, আর আমি সুধাবাই ও আশপাশ থেকে পাওয়া সব রিপোর্ট জমা করে অর্জুন, ছোট্টু, ভানু ও ভীমকে বিদায় দিয়ে রওনা দিলাম কলকাতার পথে। শুরু হলো আবার এক নতুন অধ্যায়। পথে নেমে গোলাপ হয়তো পেলাম না, কাঁটার সুখ নিয়েই নয়, আবার অগ্রসর অন্য কোনো গোলাপের খোঁজে। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।